সকালে জিতেন্দ্র সিনহা স্যার মনে হয় জিআইটি আর হলো সিবিএস ইয়ে করছেন, এক্সামিনেশন বলছেন না? ইয়েস স্যার, জিআইটি সিবিএস এক্সামিনেশন। আর মুজিব স্যার কি পড়াইছেন? এক্স-রে। এক্স-রে গুলো, আচ্ছা ওগুলোর উপরে ক্লাস আমি আজকে হলো ভাইভা কোয়েশ্চেন, বিগত পরীক্ষাগুলোতে যেরকম ভাইভা কোয়েশ্চেন গুলো ধরতো ওগুলোর কিছু স্যাম্পল, হুবহু এগুলো থাকবে না, আমি কিছু দেখানোর চেষ্টা করব তোমাদের, যাতে তোমাদের ওই স্টাইলে পড়তে সুবিধা হয়। এখন প্রথমেই আমি সকালের ক্লাসগুলো একটু হালকা রিভিউ করব, তারপরে অন্যগুলো বলবো। এখানে এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন। এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন যেহেতু পেডিয়াট্রিক্সে অনলি শর্ট কেস থাকে, কোনো লং কেস থাকবে না, সেই জন্য আমরা শর্ট কেস ওরিয়েন্টেড যে এক্সামিনেশন গুলো সেগুলোই বলবো, আর লং কেস ওরিয়েন্টেড গুলো এখানে তেমন একটু বলবো না। তাহলে এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন এই আকারে আসে, তো বিভিন্ন স্টাইলে আসে, এগুলো আমি পরে বলবো। এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন বললে আমরা দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো অ্যাবডোমিনাল প্রপার, অ্যাবডোমেন যেটা আছে সেটা আমরা করব, সাথে সাথে যেহেতু শর্ট কেস অ্যাবডোমেন এক্সামিনেশনের পর তার রিলিভেন্ট গুলো আমাদের দেখা লাগবে, যে আমি অ্যাবডোমেন এক্সামিনেশন করার পর আমার একটা টেন্টেটিভ ডায়াগনোসিস কিন্তু চলে আসবে, যে আমার এটা সাপোজ অ্যাবডোমেন এক্সামিনেশন করে মনে হলো যে এটা অ্যাসাইটিস আছে, তাহলে অ্যাসাইটিস এর কজ কি হতে পারে ওগুলো মাথায় নিয়ে আসতে হবে, এবং অ্যাসাইটিস এর কজ গুলো, কমন কজ গুলো যেমন আছে, ধরো আমাদের পেডিয়াট্রিক্সে নেফ্রোটিক সিনড্রোম, সিএলডি হতে পারে, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, কমনলি এই তিনটা যদি বলো তাহলে হয়ে যাবে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে ওই যেই জিনিসটা আমার মাথায় আছে প্রভিশনাল ডায়াগনোসিস, তার রিলিভেন্ট কি আর ফার্দার এক্সামিনেশন করা লাগবে, সেটা জেনারেল এক্সামিনেশন হতে পারে, অথবা অন্য সিস্টেমের কোনো অংশ যদি এক্সামিনেশন করা লাগে সেটাও করা লাগতে পারে। আর যদি কোনো হিস্ট্রি নেওয়ার প্রয়োজন মনে করো যে না কিছু হিস্ট্রি নিলে আমি ডায়াগনোসিসে পৌঁছতে সম্ভব হবে, যেহেতু কোয়েশ্চেনটাতে থাকে ডু দা এক্সামিনেশন অফ দা অ্যাবডোমেন এন্ড রিলিভেন্ট, তাহলে তোমাকে অন্য হিস্ট্রি বা অন্য কিছু এর বাইরে হিস্ট্রি নিতে হলে স্যারের পারমিশন নেওয়া লাগবে, বলতে হবে স্যার আমি তো এটা ডায়াগনোসিস করতে একটা হিস্ট্রি নিতে চাই, যেহেতু শর্ট কেসে হিস্ট্রি নেওয়ার কোনো পারমিশন নাই নরমালি, তাহলে তোমাকে আগে স্যারের পারমিশন নিয়ে তাহলে যে একটা হিস্ট্রি নেওয়া যাইতে পারে, কখন নিবা কি আমি একটু বলবো পরেই। তাহলে অ্যাবডোমেন প্রপারে আমরা প্রথমেই অ্যাবডোমেন এক্সামিনেশনে যেগুলো করতে হয় বা যে কোনো শর্ট কেস এক্সামিনেশনে প্রথমেই আমাদের কিন্তু গ্রিটিংসটা প্রয়োজন, যে মা বাবা বা কেয়ার গিভার যেই থাকবে তাকে সালাম আদাব, মানে যেই কাস্টেরই হোক সেই অনুযায়ী তোমাকে এটা প্রথমে গ্রিটিংস দিতে হবে। নেক্সট হলো তোমার ইন্ট্রোডিউস হওয়া, যে আমি স্টুডেন্ট, আপনার বাচ্চাকে একটু পরীক্ষা করবো, কোনো সমস্যা হবে না, এই ধরনের একটা রিঅ্যাসুরেন্স করা, প্লাস হলো নিজেকে ইন্ট্রোডিউস করা। নেক্সট হলো তোমাকে যেই অংশটা পরীক্ষা করতে বলা হবে, সাপোজ ধরো অ্যাবডোমেন নিয়ে কথা বলতেছি, অ্যাবডোমেন, তাহলে তোমাকে ওই অ্যাবডোমেন এক্সামিনেশনের জন্য রোগীর পজিশন কি হবে সেটা আগে ঠিক করতে হবে। তাহলে রোগীটা ইউজুয়ালি আমরা অ্যাবডোমেন এক্সামিনেশন করি সুপাইন পজিশন, তাহলে বেডে একটা কমফোর্টেবলি একটা বেডে তাকে শোয়াই দিতে হবে, শোয়ায়ে তারপরে নেক্সট স্টেপটা হলো তোমাকে এক্সপোজার, গুড এক্সপোজার করা লাগবে। এখন অ্যাবডোমেন এক্সামিনেশনের জন্য যতটুকু এক্সপোজ করা দরকার সেটা তোমাকে এক্সপোজ করা লাগবে। আমাদের আছে কি মিড চেস্ট থেকে মিড থাই পর্যন্ত এক্সপোজ করা, তো সেটা অনেক সময় আমরা যে মিড থাই পর্যন্ত প্রথমেই করি না, পিউবিক সিম্পাইসিস পর্যন্ত করি, যেহেতু পিউবিক সিম্পাইসিসের নিচে প্রাইভেট পার্টস থাকে, সেখানে নেক্সট স্টেপটা আবার ফার্দার স্যারের অনুমতি নিয়ে তারপরে আমরা করব, এক্সামিনেশন করব যদি প্রয়োজন পড়ে। আর তোমাকে বলতে হবে যে স্যার আমি মিড চেস্ট থেকে মিড থাই পর্যন্ত এক্সপোজ করব, যদি স্যার বলে যে ঠিক আছে থাই পর্যন্ত দরকার নেই, তুমি মিড চেস্ট পর্যন্ত, মিড চেস্ট থেকে কিউবিক সিম্পাইসিস পর্যন্ত ইউজুয়ালি আমরা একটু করি, করে নেক্সট হলো আমরা এক্সামিনেশন করব। আর রিলিভেন্ট গুলো ফাইন্ডিংস অনুযায়ী রিলিভেন্ট দেখব, সব সময় একই রকম হবে না,
এখন অ্যাবডোমিনাল প্রপারের এক্সামিনেশনে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনগুলো ইউজুয়ালি এই ফরম্যাটে করি: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অস্কালটেশন। যেহেতু অ্যাবডোমেনের এই অংশে চারটাই করা যাবে, ইন্সপেকশনে ইউজুয়ালি আমরা অ্যাবডোমেনে যেগুলো দেখি সেটা হলো যে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড কিনা বা স্ক্যাফয়েড কিনা, উল্টাটা হতে পারে বা নরমালি অ্যাবডোমেনটা স্ক্যাফয়েড থাকে বা ডিস্টেন্ডেড থাকতে পারে। কারণ ডিস্টেন্ডেড থাকলে আমরা কতগুলো জিনিস গেস করব যে এর ভিতরে কি থাকতে পারে। হতে পারে এটা ফ্লুইড থাকতে পারে, এসআইটিস থাকতে পারে, কোনো মাস থাকতে পারে, বা কোনো অর্গানোমেগালি থাকতে পারে, যে অথবা এক্সট্রা কোনো মাস থাকতে পারে, প্লাটাস দিয়ে সেটা ডিস্টেন্ডেড থাকতে পারে। ফ্যাটি হইলেও অনেক সময় ডিস্টেন্ডেড হতে পারে, ফ্যাটও যদি থাকে, অথবা ফিকাল ম্যাটারও যদি কারো একদম লোডেড থাকে সেক্ষেত্রেও ডিস্টেন্ডেড হতে পারে। তবে আমরা কমনলি এসব কেস তো দিব না, তোমাদের পরীক্ষায় যেগুলো থাকবে ইউজুয়ালি অ্যাসাইটিস থাকবে, আর না হয় কোনো অর্গানোমেগালি থাকবে। অর্গানোমেগালি বা অ্যাসাইটিস সেটা যেগুলো থাকবে সেগুলোই কেস দেয়া হবে। সেই অনুযায়ী আমি কতগুলা শর্ট কেসের এক্সাম্পল দিব। ইন্সপেকশন দিয়ে কিভাবে অ্যাবডোমিনাল শর্ট কেস আসতে পারে, পালপেশন দিয়ে কিভাবে শর্ট কেস আসতে পারে, বা পালপেশন দিয়ে শুধু না, স্কালপেশন দিয়েও না, এই দুইটা ইউজুয়ালি আমরা ইন্সপেকশন এবং পালপেশন। তাহলে ইন্সপেকশন এবং পালপেশন খুব ভালোভাবে শিখতে হবে এবং বই থেকে প্রপার ওয়েতে যেভাবে স্টেপ গুলো আছে সেভাবে শেখা লাগবে। ইউজুয়ালি এখানে দেখা যায় আদনান তাসনিম, এই এক্সামিনেশনের জন্য কোন বইটা ফলো করো তোমরা নরমালি? ম্যাকলয়েড ফলো করি। ম্যাকলয়েড, ওকে, ম্যাকলয়েড পড়লে হবে। ম্যাকলয়েডে মেইনলি হলো অ্যাডাল্ট পেশেন্ট বেসড লেখা, কিন্তু কিছু মডিফিকেশন আছে। জাস্ট ওই মডিফিকেশন গুলোই আমি একটু ক্লারিফাই করব যে কোন অংশটা আমাদের কিভাবে করার লাগবে। বাচ্চাদের বেলা একটু আলাদা, বেসিকটা সেম, একটু শুধু আলাদা হতে পারে। তাহলে ইন্সপেকশনে আমরা প্রথমে দেখি অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড কিনা। ডিস্টেন্ডেড হলে কি কি কারণ হতে পারে সেটা আমরা প্রথমে গেস করব একটা। আরেকটা হলো দেখি কোনো অ্যাঙ্গোর্স বেইন আছে কিনা। অ্যাঙ্গোর্স বেইন থাকলে সেটা কি কারণে হতে পারে, যদি এদিকে ইনফিরিয়র ভেনা ক্যাভাল বা সুপিরিয়র ভেনা ক্যাভাল কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে ইউজুয়ালি সুপিরিয়র ভেনা ক্যাভাল কোনো অবস্ট্রাকশন থাকলে আমরা সেখানে অ্যাঙ্গোর্স বেইন গুলো, এবং সেটা কিন্তু একটা টেস্ট করে হ্যাঁ সিএম বলো। নরমালি আমরা এই যে বেইনটাকে এটা সিস্টেমিক বেইন না পোর্টাল বেইন বোঝার জন্য কি টেস্ট করি? রেসপন্স অ্যাঙ্কর ফেইন। হ্যাঁ, ওই যে উইলিয়াম হার্ভে টেস্টটা, মানে নরমাল কোর্স কোনটা কোন দিকে, সিস্টেমিক বেইন হলে কোন দিকে যাবে, আর উপরে না আম্বিলিকাসের দিকে না away from umbilicus হবে, toward the umbilicus না away from umbilicus হবে? কোশ্চেনটা হ্যাঁ সিএম বলো। এনিওয়ান, যে যার মনে আছে বলো। কোশ্চেনটা আবার কোয়েশ্চেনটা হলো, ধরো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, মানে আমরা ইন্সপেক্ট করলাম, করার পর দেখলাম যে একটা বেইন অ্যাঙ্গোস্ট আছে। এই বেইনটা কি সিস্টেমিক বেইন নাকি পোর্টাল বেইন, মানে সার্কুলেশন অবস্ট্রাকশনের জন্য, পোর্টাল সার্কুলেশন অবস্ট্রাকশনের জন্য নাকি সিস্টেমিক সার্কুলেশন অবস্ট্রাকশনের জন্য, সেটা বোঝার জন্য একটা টেস্ট আছে, নাম হলো উইলিয়াম হার্ভে টেস্ট। এই উইলিয়াম হার্ভে টেস্টটা
ইউজুয়ালি করা হয় হলো ভেইনটাকে দুইটা মানে ব্রাঞ্চ নাই এরকম একটা স্ট্রেট ভেইনকে মেসেজ দিয়ে দুই মাথা ব্লক করে এক মাথাকে ছেড়ে দেওয়া হয় যদি নিচের দিকে আসে টুয়ার্ডস দ্য আম্বিলিকাস আছে এক ধরনের ইন্টারপ্রিটেশন আর away from the umbilicus হলো অন্য ধরনের ইন্টারপ্রিটেশন আর নরমালি কোনটা যায় আর কখন হলে কোনটা হয় জানা আছে আচ্ছা ঠিক আছে এটা বলতে পারবো না না স্যার। হ্যাঁ বলো আফরিন জান্নাত স্যার পারি না স্যার। আচ্ছা পারো না যদি এটা আমাদের নরমাল ফ্লোটা হলো তোমার হলো away from umbilicus হবে যদি umbilicusের দিকে যায় তাহলে তোমার সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন আছে তাহলে আমার বাইপাস করে যাওয়ার চেষ্টা করব আর যদি তার অপোজিট হয় তাহলে তো নরমাল আছে আমরা ইউজুয়ালি এটা দিয়ে দেখি যে পোর্টাল সার্কুলেশনটা কোনো বন্ধ আছে কিনা এটা বোঝা যায় ঠিক আছে ওই টেস্টটা আমরা করতে পারি এটা না পারলে হবে অ্যাঙ্গেলস কিন্তু জানা লাগবে ডাক্তার হিসেবে তো জানা প্রয়োজন তোমাদের লেভেলে হয়তো আরেকটু পরে জানলে হবে আর হলো তোমার ইয়েতে হ্যাঁ বলো আর একটু বলতে উইলিয়াম হার্ভে টেস্টটা আরেকবার একটু বলে দিতেন স্যার বোঝা যায়নি আর কি হলো কোনো একটা ভেইন যে ভেইনটা তোমার দেখা যাবে সেটাকে কম্প্রেস করে মানে ভেইনের ভিতরের ব্লাডটাকে আমরা সরাই দিব দুই দিকে মিডল থেকে দুই পাশে দুইটা আঙ্গুল দিয়ে নিয়ে যাব এরকম করে ধরো এই ভেইনটা আছে এরকম করে প্রেস করে দুই পাশে নিয়ে গেলাম নিয়ে এক পাশে ছেড়ে দিলাম আম্বিলিকাসের পাশটা যদি ছেড়ে দিই আম্বিলিকাসের দিকে যদি চলে যায় তাহলে তো এটা ঠিক আছে পোর্টাল কোনো অবস্ট্রাকশন নাই যদি এটা এই পাশ ছাড়লাম উপরের দিকে চলে যায় তাহলে পোর্টাল অবস্ট্রাকশন আছে ওইভাবে আমরা ইন্টারপ্রিটেশনটা করি এটাই জাস্ট আর নেক্সট হলো তোমার ইন্সপেকশন একটা হলো ডিস্টেন্ডেড কিনা অ্যাবডোমেনটা নেক্সট দেখলাম হলো কোনো অ্যাঙ্গেলস ভেইন আছে কিনা থার্ড দেখবো যে কোনো ভিজিবল পেরিস্টালসিস আছে কিনা কোনো ভিজিবল পেরিস্টালসিস যদি দেখা যায় বা কোনো কয়েল অফ ইন্টেস্টাইন যদি দেখা যায় তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে কোথাও অবস্ট্রাকশন আছে মানে অ্যাবডোমেনে ইন্টেস্টিনাল কোনো অবস্ট্রাকশন আছে সেটা আমরা গেস করতে পারবো স্পেশালি যদি ইয়ে হয় বাচ্চাদের বেলায় একটা স্পেশাল অবস্ট্রাকশন কনজেনিটাল হয়ে হলো হাইপারট্রফিক ইনফ্যান্টাইল পাইলোরিক স্টেনোসিস নাম শুনছো স্যার ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস যদি থাকে এটা ইউজুয়ালি 3 সপ্তাহ থেকে জন্মের 3 সপ্তাহ থেকে 3 দিন থেকে 3 সপ্তাহের মধ্যে তোমার এটা ধরা খায় তাইলে আমাদের হয় হলো বাচ্চাটা ভমিটিং নিয়ে আসে আর এরকম অ্যাবডোমেন যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে দেখা যাবে যে একটা মাস অলিভ শেপড মাস লেফট টু রাইট মুভ করে ডিউরিং ফিডিং এটা দেখে আমরা মোটামুটি ইয়ে করি আর বাচ্চাটা ভমিটিং নিয়ে প্রেজেন্ট করে ইলেকট্রিসিটি অনেক ডিস্টার্ব করতেছে শোনা যাচ্ছে ইয়েস স্যার শোনা যাইতেছে তাহলে এখান থেকে আমরা ইন্সপেকশনে এটা দেখব আর হলো কোনো স্কার মার্ক আছে কিনা দেখব পজিশন অফ দা আম্বিলিকাস সেটা কেমন আছে সেটা দেখতে হবে যে আম্বিলিকাসটা কি ইনভার্টেড না ইভার্টেড ট্রান্সভার্স স্লিট হয়ে গেছে কিনা ও জিনিসগুলো আমাদের দেখা লাগবে ইন্সপেকশনে মোটামুটি এগুলি ইন্সপেকশনে যেহেতু আমি বলছি সিম্পাইসিস পর্যন্ত কাপড় রাখছি নেক্সট কিন্তু আমার জেনিটালিয়া এক্সপোজ করে দেখা লাগবে যে তার স্কোটাল সয়েলিং আছে কিনা বা প্যানাইল সয়েলিং আছে কিনা ইউজুয়ালি নেফ্রোটিক সিনড্রোম হলে স্কোটামটা সোলেন হয়ে যায় ইভেন পেনিসটা সোলেন হয়ে একটা স্পেশাল শেপ ধারণ করে সেটাকে আমরা বলি স্ট্যাগ হর্ন পেনিস এই স্ট্যাগ হর্ন পেনিস আর স্কোটাল সয়েলিং থাকলে আমরা অন্যান্য ফাইন্ডিংস না থাকলেও ধরে নিই এটা নেফ্রোটিক সিনড্রোম ছাড়া এত ইডিমা হবে না হ্যাঁ তো সেটা আমরা গেস করে যেটা নেফ্রোটিক সিনড্রোমই হতে পারে
সাপোজ এই ধরনের যদি ইলিমেটাস অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড, স্কোটাল সোয়েলিং হয়ে গেল, সাথে হলো স্ট্যাগহর্ন পেনিস আছে, আর যদি তোমার স্ট্যাগহর্ন পেনিস আছে তাহলে আমরা ধরে নিব যে নেফ্রোটিক সিনড্রোম থাকলেও থাকতে পারে। তাহলে তার রিলিভেন্ট হিসেবে কিন্তু আমাদের কি দেখা উচিত বলো তো আদনান তাসনিম? এরকম একটা ইলিমেট আছে, অ্যাবডোমেন খুব ডিস্টেন্ডেড, স্কোটাল সোয়েলিং হয়ে গেছে, ইভেন স্ট্যাগহর্ন পেনিস, তার বেলায় কি দেখা উচিত আমাদের রিলিভেন্ট হিসেবে? আদনান বলো, আদনান। যতটুকু মানে আছে মনে আছে বলো, বাকিটা আমি তো সাপ্লিমেন্ট দিব। স্যার এখানে সিএলডি এর কোনো ফিচার আছে কিনা ওগুলো চেক করব। আমি কিন্তু ফার্স্ট শোনায় আমি কিন্তু ফার্স্টেই বলছি যে এই ধরনের যদি স্কোটাল সোয়েলিং স্ট্যাগহর্ন পেনিস থাকে, আমি প্রথমেই গেস করব যে নেফ্রোটিক সিনড্রোম। তাহলে নেফ্রোটিক সিনড্রোম হয়, তাহলে নেফ্রোটিক সিনড্রোমের আর রিলেভেন্ট গুলো দেখার চেষ্টা করব, আর কি দেখলে আমি নেফ্রোটিক সিনড্রোম কনফার্ম করব। তোমার ঠিক আছে, তুমি সিএলডি এটা গেস করতে পারো, কিন্তু সিএলডি তে তো উল্টা হয়, স্কোটাল সোয়েলিং না হয় টেস্টিকুলার অ্যাট্রফি হয় উল্টা, হ্যাঁ, আর ইডিমা অত বেশি ইয়ে পর্যন্ত হয় না। ওকে, ঠিক আছে, বলো সিএলডি হলে কি কি দেখবা? ঠিক আছে, তুমি যদি সিএলডি মনে করো তাহলে কি কি দেখবা? স্যার ওই যে স্টিগমাট অফ সিএলডি যেগুলো আছে ওগুলো বলো স্টিগমাটা নামে বললে তো হবে না, তোমাকে একটা যে পামার ইরাইথিমা, তুমি তারপরে একটু হোল্ড করো, মানে আমি বলছি যে কোনো কিছু বললে একটা সিস্টেমিক হইতে পারবা, হয় হেড টু টু, নাহলে হঠাৎ করে হাত দিয়ে শুরু করার দরকার নেই, তুমি মাথা থেকে বলবে। মাথায় স্যার হচ্ছে এই মেলার প্রমিনেন্স, তারপরে স্যার হচ্ছে পিঞ্চড ফেস, পিঞ্চড নোজ, এক কথা হেপাটিক ফেসিস বলে না একটা। আচ্ছা, এরপরে স্যার হচ্ছে হ্যান্ডের মধ্যে স্যার যে পামার ইরাইথিমা, ক্লাবিং। মেইনলি হলে প্রথমে তো তোমার জন্ডিস দেখা দরকার, তাই না? তুমি আমি এইজন্য আমি লিড দিয়ে মাথা বলছি, স্পেসিফিক চোখ বলি নাই, যাতে তোমার ধরতে পারো কিনা। মাথা এগুলোর চেয়ে আমার প্রথমেই দেখতে হবে তার জন্ডিস আছে কিনা, তাই না? সেলে হলে অ্যানিমিয়া, জন্ডিস দুইটাই দেখা লাগবে, তো স্পেশালি জন্ডিস দেখা লাগবে। ফেসের মধ্যে আরেকটা জিনিস দেখি আমরা যে তার কোনো হেপাটিক ফেসিস আছে কিনা, যেটা বললাম চিকগুলা ডিপ্রেস থাকবে, মেলার প্রমিনেন্স থাকবে, এটা হেপাটিক ফেসিস। তারপরে একটু হাতে যাওয়ার আগে আরেকটু নিচে যদি চেস্টে আসি তাহলে কয়েকটা জিনিস আছে, তাই না? স্পাইডার স্পাইডার নেভে বলে, যেটা স্পাইডার এনজিওমা। আর হচ্ছে মেল হলে গাইনোকোমাস্টিয়া থাকতে পারে, ফিমেল হলে কি হবে? তাহলে অপোজিটটা বলো, অ্যাট্রফি হয়ে যাবে। ফিমেল হলে অ্যাট্রফি হবে। ওকে, তারপরে হাতে হলে পামার ইরাইথিমা আছে কিনা, এটা ঠিক আছে। আর ক্লাবিং। ওকে, তাহলে শোনো, এই এত কিছু না সারা, মানে কমন যেগুলো শুনতে চাই আমি সেটা বলি। বইয়ে দেখবা লম্বা স্টিগমেটাল লিস্ট আছে, এবং যেমন স্পাইডার নেভাই, গাইনোকোমাস্টিয়া, এগুলো তো কম, আমার পার্সেন্টেজ কম এটা, হ্যাঁ। প্রিফিবারটাল এই যে কিন্তু আরো কম আমাদের চিলড্রেনদের, অ্যাডাল্ট লাইফে হয়তো একটু বেশি এই ফাইন্ডিংস গুলো। তাহলে আমাদের কমন যেটা তুমি অ্যাপ্রোচ করবা যে প্রথমে জন্ডিস আছে কিনা, ক্লাবিং আছে কিনা, হ্যাঁ, এই বাচ্চাটা একদম প্যাকে ঠিক থাকবে, সেক্ষেত্রে আমার সিএলডি হলে ম্যালনিউট্রিশনের আদার্স ফিচার গুলো হয়তো আমরা পাইতে পারি, তাই না? ম্যালনিউট্রিশন তো আমাদের দুই ধরনের হতে পারে, একটা প্রাইমারি ম্যালনিউট্রিশন যেটা অনলি ফর পুবার্টি বা ফুড ক্রাইসিস অর ইগনোরেন্সের জন্য হতে পারে, যে খাওয়ানোর নিয়ম জানে না, কিন্তু একটা যদি সেকেন্ডারি কোনো ডিজিজের কারণে হয় সেক্ষেত্রে তো ম্যালনিউট্রিশন হতে পারে। ধরো সিএলডি হলো, এই বাচ্চা তো তার পর্যাপ্ত খাবার আছে, সবই আছে, কিন্তু সে খাইতে পারবে না, খাইতে পারলেও ডাইজেশন বা অ্যাবজর্পশন এগুলো কম হবে, তাহলে তার প্রবলেম হবে, তাই না? ঠিক আছে, নেক্সট হলো আমরা এটা দেখতে পারি যে কোনো ইয়ে আছে কিনা।
ইনস্পেকশনে এই জিনিসগুলো দেখবো এসআইটিস থাকলে। আরেকটা আমি যেটা বললাম যে নেফ্রোটিক সিনড্রোম যদি হয় তার রিলেটেড হলো আমরা দেখতে পারি যে ব্লাড প্রেশারটা দেখা লাগবে, ইডিমা আছে কিনা সেটা দেখলাম, তার বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট করা লাগবে যে তার আছে। এইভাবে আমরা ওইভাবে ইনস্পেকশন থেকে ওটা যাইতে পারি। তাহলে ইনস্পেকশনে আমরা ডিস্টেন্ডার আছে কিনা, অ্যাঙ্গোস ভেইন আছে কিনা, পজিশন অফ দ্য আম্বিলিকাসটা কেমন আছে, জেনিটালিয়া টা কেমন আছে, এগুলো আমরা দেখব। আর অনেক সময় যদি ছেলে হয় মেল হয় তাহলে দেখা যাবে যে তার স্ক্রোটাল সয়েলিং এর এখানে তার হার্নিয়াও থাকতে পারে আদার্স অ্যাসোসিয়েটেড হিসেবে, তার ইপিস্পেডিয়াস, হাইপোস্পেডিয়াস এগুলো থাকতে পারে। তাহলে এগুলো যদি আমাদের চোখে আসে সেটা আমরা অবজার্ভ করব। অ্যাবডোমেনে মোটামুটি ইনস্পেকশনে আমরা এগুলো দেখব। নেক্সট হলো পালপেশন। পালপেশনে হলো দুই ভাগ। প্রথমে হলো সুপারফিশিয়াল পালপেশন, নেক্সট হলো ডিপ পালপেশন এবং অর্গান পালপেশন করব আমরা। সুপারফিশিয়াল পালপেশনে আমরা জানি যে আমাদের প্রথমেই কতগুলা অ্যাবডোমিনালের যে কোয়াড্রেন্ট গুলো আছে, আমাদের 9টা কোয়াড্রেন্ট, সেগুলো আমাদের সবারই জানা আছে, সবাই অ্যানাটমি পড়ে আসছে। সেই কোয়াড্রেন্ট গুলো অনুযায়ী আমরা কিন্তু এটা মাথায় রেখে এবং কোন কোয়াড্রেন্টের আন্ডারলাইং কি স্ট্রাকচার আছে এটা আমাদের অলরেডি জানা, অ্যানাটমি জ্ঞান সবারই আছে। তাহলে আমরা ওইটা মাথায় রেখে লেফট আইলিয়াক ফোসা থেকে সুপারফিশিয়ালি আমরা একটা পালপেশনের আগে অবশ্যই রুমকে অ্যাসিওর করতে হবে। আপনারই বলো যে যদি লেফট লাম্বার রিজনে পেইন থাকে তাহলে আমরা কোথা থেকে স্টার্ট করব সুপারফিশিয়াল পালপেশন? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। কোথা থেকে করব বলো, বলো ফ্রেন্ড বলো। স্যার আগের কথাগুলো স্যার বোঝা যায়নি। বোঝা যায়নি। ধরো আমরা তো ইউজুয়ালি লেফট আইলিয়াক ফোসা থেকে সুপারফিশিয়াল পালপেশন স্টার্ট করব অ্যান্টি ক্লকওয়াইজ। একটা বাচ্চা লেফট লাম্বার রিজনে পেইন বললো যে আমার এই জায়গাটা, তাহলে তুমি কোথা থেকে স্টার্ট করবে? স্যার লেফট আইলিয়াক ফসা থেকে স্টার্ট করব, কিন্তু ওইটা স্যার লেফট লাম্বার রিজনটা বাকি রাখবো এবং ওটা লাস্টলি করব স্যার। না না, তাহলে তোমার সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে আমি পর থেকে স্টার্ট করব। নেক্সট টু লেফট লাম্বার, তাহলে তুমি লেফট হাইপোকন্ড্রিয়াক থেকে স্টার্ট করবা, তারপরে লাস্টে আইসা তোমার তো ওইটা পড়বেই, পরে ওইটা দেখবা, ঠিক আছে? ওইটা এই কনসেপশনটা লাগবে। তাহলে এটা আমরা সুপারফিশিয়াল পালপেশন করব। সুপারফিশিয়াল পালপেশনে ইউজুয়ালি আমরা দেখি হলো তার মাসেল গার্ড, কোন রিজিডিটি এগুলো আছে কিনা এটা দেখলাম, টেম্পারেচারটা দেখলাম। এটা নেক্সট হলো আমরা ডিপ পালপেশন করব। ডিপ পালপেশনও সেম, লেফট আইলিয়াক ফোসা থেকে এন্টি ক্লকওয়াইজ আমরা প্রত্যেকটা কোয়াড্রেন্ট, যে 9টা কোয়াড্রেন্ট আছে ওগুলাকে প্রেস করে করে দেখব কোনো মাস আছে কিনা। মাস থাকলে ওই রিজনে কি মাস থাকতে পারে সেটা আমরা ই করব। যদি কোনো ম্যাচ পাই তাহলে সেই ম্যাচটা ক্যারেক্টারিস্টিক আমরা কিন্তু ইভালুয়েট করা লাগবে। এটার সাইজ কত মেজার করা লাগবে, এটার শেপটা কেমন, তার কনসিস্টেন্সি কেমন। কনসিস্টেন্সির সাথে সাথে বলতে হবে যে তার টেন্ডার না নন টেন্ডার, কারণ হলো আমি যেই কনসিস্টেন্সি দেখতে যাব পেইন হলে সেটা বাচ্চা উইঞ্চ করবে বা একটা এক্সপ্রেশন দিবে যে আমার পেইন হচ্ছে। তাহলে সেটা আমরা এই ক্যারেক্টারিস্টিক দেখে আমরা কিন্তু অনেক সময় ডায়াগনোসিস করে দেখি কোন ধরনের ম্যাচ হতে পারে। রেগুলার সারফেসটা দেখতে হবে, তার বর্ডার গুলো দেখতে হবে কোনো আছে কিনা, সেটা গেট অ্যাবভ দা সয়েলিং এটা সম্ভব কিনা, মুভ করে কিনা, আন্ডারলাইং স্ট্রাকচার বা ওভারলাইং যে স্ট্রাকচার আছে সেগুলোর সাথে ফিক্স কিনা। এইভাবে যে কোনো ম্যাচ, যে কোনো গ্ল্যান্ড হলে আমরা এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করব, তাহলে আমরা একটা ডায়াগনোসিস করতে পারবো। নেক্সট হলো আমরা অর্গান পালপেশন করব। অর্গান পালপেশনের বেলাও আমরা একটা সিকোয়েন্স ফলো করি, ইউজুয়ালি লেফট সাইড থেকে শুরু করি। তাহলে লেফট কিডনি দিয়ে শুরু করলাম, লেফট কিডনি, নেক্সট হলো স্প্লিন, তারপরে লিভার দেখব, রাইট কিডনি দেখব, তারপরে ব্লাডার এবং প্যারাঅর্টিক লিম্ফ নোড। এই জিনিসগুলো আমরা দেখে অর্গান পালপেশন কমপ্লিট করব। যদি আমরা স্প্লিন পাই,
ইউজুয়ালি অ্যাডাল্টের স্প্লিন হলো টুয়ার্ডস দা রাইট ইলিয়াক ফোসা এনলার্জ হয়, আর আমাদের বাচ্চাদের বেলায় লেফট ইলিয়াক ফোসার দিকে এনলার্জ হয়। তাই আমরা যদিও স্প্লিন পালপেশনের সময় আমরা স্টার্ট করি রাইট ইলিয়াক ফোসা থেকে, পারপেন্ডিকুলারলি এটা লং এক্সিস বরাবর করতে থাকি। যদি আমরা পাই না বাচ্চাদের বেলায়, তাহলে আমরা লেফট ইলিয়াক ফোসা থেকে আবার স্টার্ট করব লঙ্গিটিউডিনালি। সেটা আবার আমরা দেখব, প্রথমে রাইট থেকে, পরে আবার লেফট থেকে উপরের দিকে দেখব। না পাইলে তাহলে আমরা আবার লেফট সাইডে একটু ইনক্লাইন করে তারপরে দেখি। তারপরেও যদি না পাই তাহলে তো নাই। আর যদি পাওয়া যায়, স্প্লিন পাওয়া গেলে কতগুলো ইয়ে আছে যে এটা স্প্লিন কিনা না লেফট কিডনি, এটা একটা কমন কোয়েশ্চেন। এটা ফ্রেন্ড বলো তো, যে ধরো আমি একটা স্প্লিনিক এরিয়াতে মানে লেফট লাম্বার এরিয়াতে মাস পেলাম, এটা স্প্লিনও হতে পারে কিডনিও হতে পারে। এটা ক্লিনিক্যালি আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব যে এটা স্প্লিন না কিডনি? আফরিন বলো। স্যার স্ক্রিনে হচ্ছে স্যার নচ পাওয়া যাবে, কিন্তু স্যার কিডনিতে সেটা অ্যাবসেন্ট থাকবে। ওকে, একটা পয়েন্ট হলো, পাঁচটা পয়েন্ট মানে হাত গুনতে থাকে যে পাঁচটা হয়েছে কিনা। স্যার কিডনি হচ্ছে স্যার ব্যালোটেবল, কিন্তু স্প্লিন না। ওকে, দুইটা হলো। আর একটা হলো স্প্লিন মুভ উইথ রেসপিরেশন, আর কিডনি স্যার রেসপিরেশনের সাথে মুভমেন্ট করে না। এই জায়গায় একটা পার্থক্য। আমরা যখন স্প্লিন এক্সামিনেশন করব, যখন পালপেশন করব, রোগীকে বলবো লম্বা লম্বা শ্বাস নেন, আর কিডনি সময় সেটা বলার প্রয়োজন নেই। একটা তিনটা হলো। আর পারকাশন করলে কি হবে? পারকাস করে হচ্ছে স্প্লিনটা হচ্ছে ডাল পাবো, আর এই রেনা কিডনিটা হচ্ছে স্যার টিম্পেনিক। গুড, ঠিক। কেন টিম্পেনিক এটা বলে কোশ্চেন। স্যার গাট, স্যার গাটের জন্য তার উপর একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তার উপরে কয়েল অফ ইন্টেস্টাইন গুলো থাকে, বাউল গেজ থাকে, সেজন্য সেটা টিম্পেনিক হয়। আর স্প্লিন তো সরাসরি একদম স্কিনের কন্টাক্টে, মানে স্কিন না মানে ইয়ার নিচে চলে আসে, সেটা সেজন্য আমাদের ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান না, তাহলে এটা আমরা কাছাকাছি ঢাল পাই। আরেকটা পয়েন্ট বাকি আছে, চারটা হলো ইম্পর্টেন্ট। একটা আমরা একটা টেস্ট করি আর একটা ম্যানুভার করি স্প্লিন পাইলে, নিচ দিয়ে হাত আঙ্গুল ঢুকাইয়া Get of the Sir, finger insinuation test. কি টেস্ট বলে? রকি বলি বলো। হ্যাঁ, ফিঙ্গার ইনসাইনুয়েশন টেস্ট। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে শোনা যাচ্ছে? আমার তো নেটে খুব ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে। আচ্ছা, নেক্সট হলো আমি কতগুলো দেন হলো পালপেশনে, এটা স্প্লিন লিভার ডিফারেন্সিয়েট, মেইনলি এটাই তোমাদের লাগবে পালপেশনে। কারণ হলো আমরা অ্যাবডোমেন পালপেশন দিলে হেপাটোমেগালি স্প্লেনোমেগালি আছে এরকম পেশেন্ট দিই, ইউজুয়ালি থ্যালাসেমিয়া অথবা লিউকেমিয়া রেয়ারলি, অথবা সিএলডি, এই তিনটার মধ্যে একটা থাকে, তবে থ্যালাসেমিয়াই ম্যাক্সিমাম টাইম দেয়া হয়। নেক্সট হলো তোমার আরেকটা জিনিস বলি পালপেশনে, লিভার পালপেশন। পালপেশন করলে যদিও বলা হয় পালপেশন করার জন্য, আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেসটা অবশ্যই পারবে। শোনা যাচ্ছে?
জি স্যার, শোনা যায়। শুনতে পাচ্ছ কিনা? বুঝতে পারতেছি না তো, নেটওয়ার্ক। স্যার শোনা যায় স্যার, কিন্তু একটু পর পর আটকায় যাইতেছে কথা। আচ্ছা, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে এই জন্য। আচ্ছা, আর এইলো পালপেশনে আরেকটা জিনিস হলো তোমার লিভার পালপেশন। হ্যাঁ, লিভার পালপেশনে আমরা ইউজুয়ালি যেভাবে করি আলনা বর্ডার দিয়ে করব। সরি, রেডিয়াল বর্ডার দিয়ে না, ওটা দিয়ে আমরা করব। পরে ইউজুয়ালি বাচ্চাদের লিভার হলো 2 সেন্টিমিটারের মতো ইয়ে থাকে, পালপেবল পাওয়া যায়। সেই জন্য 2 সেন্টিমিটারের বেশি হলে আমরা এনলার্জ বলবো। আরেকটা জিনিস হলো লিভার স্পানটা দেখা লাগে। আমরা আপার বর্ডার অফ দা লিভার ডালনেস ইউজুয়ালি 5th ইন্টারকোস্টাল স্পেসে থাকে লেফটে এবং মিড ক্লেভিকুলার লাইনে। তো আমরা এটা পারকাস করতে হবে। পারকাস করে ওটা যদি 50 থাকে আর এইদিকে এনলার্জ হয়, মানে পালপেবল হয়, 2 সেন্টিমিটার বেশি হয়, তাহলে আমরা ভাববো যে লিভার এনলার্জ হয়ে গেছে। আর যদি দেখে এটা নিচে চলে আসে 6 বা তারও নিচে চলে আসে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস, তাহলে আমরা একটা কন্ডিশন আছে, সেটাকে বলে ভিসেরোপটোসিস। ভিসেরোপটোসিস কয়েকটা কন্ডিশন আছে যেগুলোতে তোমার যেসব কন্ডিশন গুলোতে লাং হাইপার ইনফ্লেটেড হয়, সেই কন্ডিশন গুলোতে ভিসেরোপটোসিস হতে পারে। যদি কারো ব্রঙ্কিওলাইটিস থাকে অথবা অ্যাজমা থাকে, তাহলে এমনিতেই লিভার পালপেবল হতে পারে। বা ক্রনিক কাফ থাকে, তাদের বেলায় লিভার এমনিতেই পালপেবল হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এনলার্জ বলবো না। নরমালি লিভার স্পান একটা দেখি আমরা, লোয়ার বর্ডার এবং আপার বর্ডার দুইটা মাপি। ইউজুয়ালি বাচ্চাদের হলো 6 to 9 সেন্টিমিটার, এটা হলে নরমাল। যদি এটা 6 এর কম হয়, তাহলে আমরা বলবো যে লিভার শ্রিঙ্কেজ করছে। একটা কন্ডিশনের নাম বলো যেখানে লিভার শ্রিঙ্কেজ করে। ইমিনেন্ট হেপাটিক ফেইলিওর। হ্যাঁ, যদি স্পেশালি সিএলডি আর্লি স্টেজে না, যদি তোমার সিরোসিসে চলে যায়, তাহলে শ্রিঙ্কেজ হবে। আর আরেকটা কন্ডিশন বলো যেটাতে এনলার্জ হবে। মানে 9 সেন্টিমিটার, তার লিভার স্পান 9 সেন্টিমিটারের বেশি হয়ে যাবে। এনলার্জ লিভারের ডিডি বলো। ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস, ওকে। আর ভাইরাল হেপাটাইটিস, থ্যালাসেমিয়া, হার্ট ফেইলিওর। আচ্ছা, সিএমএল। সিএলডি। হ্যাঁ, সিএমএল এখানে বলিও না। হ্যাঁ, সিএমএল এটা মেডিসিনের যদি শর্ট কেস হয় বলিও। আমাদের ইউজুয়ালি ক্রনিক লিউকেমিয়া গুলো হয়ই না, তার মধ্যে সিএমএল আরো কম। হ্যাঁ, সিএমএল এখানে বলা যাবে না। পেডিয়াট্রিক্স পেশেন্ট হলে সিএমএল বলিও না। তাহলে আমরা সিএলডি বলবো। হার্ট ফেইলিওর, হার্ট ফেইলিওর শুধু বললে হবে না, যদি রাইট হার্ট ফেইলিওর হয় সেটা বলবো। একুইট হেপাটাইটিস এটা হতে পারে। আর ম্যালেরিয়া, থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া হতে পারে, কালাজ্বর হতে পারে, তাই না? এগুলোতে আমার হেপাটোমেগালি হতে পারে। তাহলে কোনটা কিভাবে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে হবে, এটা কিন্তু ক্লিনিক্যাল কোয়েশ্চেন। জাস্ট ইটিওলজি বললে তো মুখস্থ করে ফেলে যাবে, তোমার ক্লিনিক্যাল নলেজ আছে কিনা করার জন্য বলবে যে যদি হার্ট ফেলিওর কিভাবে হবে, তাহলে গুলো হবে। পরে আমি আরো ডিটেইলস একটু বলতেছি। নেক্সট হলো পারকাশন। পারকাশনে অ্যাবডোমেনে পারকাশন মেইনলি। পালপেশনে আরেকটা জিনিস হলো ফ্লুইড থ্রিল। যদি অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকে, আমাকে ফ্লুইড থ্রিলটা দেখতে হবে, এটা পালপেশনের পার্ট। আর পারকাশনে অ্যাবডোমেনে দেখতে হবে শিফটিং ডালনেসটা আমার পারকাস করে দেখতে হবে ফ্লুইড শিফটিং হয় কিনা। আর এনি কোন যদি আমার এনলার্জ অর্গান অথবা কোনো পালপেবল ম্যাস পাই, সেটার উপরে ফোকাস করে দেখতে হবে তার পারকাশন নোটটা কেমন।
আর অসকালটেশনে ইউজুয়ালি আমরা বাউল সাউন্ডটা দেখব। আর হলো কোনো অর্গানোমেগালি থাকলে, যেমন লিভার যদি এনলার্জ থাকে, হেপাটিক কোনো ব্রুই আছে কিনা, স্প্লিন এনলার্জ থাকলে স্প্লিনিক ব্রুই, বা কিডনিতে আমরা এটা দেখতে পাই। এগুলো দেখি মেইনলি অ্যাবডোমেন নিয়ে, এগুলাই মোটামুটি আমাদের। নেক্সট হলো আমি কেস বেস কিছু বলতেছি, যেমন শর্ট কেস ইউজুয়ালি আমরা দেই examine the abdomen for ascites and do the relevant। তাহলে সেই ক্ষেত্রে ইন্সপেকশনে যে পয়েন্টগুলো হাইলাইটস করা লাগবে সেগুলো আমি বলতেছি, যেমন অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড কিনা। অবভিয়াসলি যদি অ্যাসাইটিস থাকে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড থাকবে, এবং যে সব পেশেন্টগুলোর ডিস্টেনশন বোঝা যায় এই টাইপের পেশেন্টগুলো আমরা দিব যদি অ্যাসাইটিস এক্সামিনেশন করে দিই, তাহলে ডিস্টেন্ডেড থাকবে। আরেকটা হলো আম্বিলিকাসের ইয়েটা কেমন থাকবে, আম্বিলিকাস থেকে সেন্ট্রালি প্লেসড কিনা, না কোথাও ডেভিয়েশন আছে, এটা। আর হলো ইনভার্টেড থাকে ইউজুয়ালি, নরমালি থাকে ইনভার্টেড, ফ্লুইড জমা হলে সেটা ইনভার্টেড হয়ে যায়, কখনো কখনো ট্রান্সভার্স লিড হয়ে যায়। ট্রান্সভার্স লিড থাকতেও পারে, নাও থাকতে পারে, উইদাউট ট্রান্সভার্স লিড। প্ল্যাঙ্কস গুলো যদি আমরা ইন্সপেক্ট করি ফুল হয়ে যাবে। আরো ইন্সপেকশনে যদি আমি জেনিটালিয়া দেখি, স্ট্যাগহর্ন পেনিস থাকতে পারে, স্পোটাল সোয়েলিং থাকতে পারে। ইন্সপেকশনে যদি সেটা অ্যাসাইটিস রিলেটেড হয় তাহলে এই জিনিসগুলোই আমরা অবজার্ভ করব। নেক্সট হলো পালপেশন। যদি অ্যাসাইটিস এর জন্য বলে তাহলে পালপেশনে আমার একটাই টেস্ট, অ্যাবডোমেনে আমি ফ্লুইড থ্রিলটা দেখব। ফ্লুইড থ্রিল দেখা নিয়ম তোমরা জানো যে মাঝখানে একটা হাত রাখতে হবে, এটা অ্যাসিস্ট্যান্ট লাগবে। তাহলে ফ্লুইড থ্রিল এক্সামিনেশন করলেই স্যারকে বলতে হবে যে স্যার আমার একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। তাহলে তোমাকে অ্যাসিস্ট্যান্ট স্যারও হতে পারে, পেশেন্ট যেহেতু আমাদের বাচ্চা পেশেন্ট থাকে, বাচ্চারা সাধারণত নিজের হাত নিজে রাখতে পারে না, তাহলে তার গার্ডিয়ান যে থাকে তাকে বলবো, না স্যারকে পারমিশন চলে যায়, স্যার এখানে একটা হাত রেখে পরীক্ষা করতে চাই। তাহলে ফ্লুইড থ্রিলে আমরা মাঝখানে একটা হাত রাখবো, রেখে এই যে একটা পিকচার দেখাচ্ছি আমরা এইভাবে করে, এখানে মাঝখানে হাতটা রাখবো, আর লেফট হ্যান্ডটা লেফট ফ্ল্যাঙ্কে রাখবো, রাইটটা রাইট দিকে। একদিকে আমরা মিডল ইন্ডেক্স অথবা মিডল ফিঙ্গার দিয়ে স্ট্রোক করব। যদি স্ট্রোক করে ওই পাশে আমরা ফিল করতে পারি তাহলে বুঝবো যে একটা ফ্লুইড আছে, মানে একটা থ্রিল যদি ফিল করে। এখানে কমন একটা কোশ্চেন করে স্যাররা যে এই মাঝখানের হাতটা আমরা কেন দিয়েছি, এই হাতটা কেন, তখন হলো কি বলবা, একজনের রেসপন্স করে এই হাতটা কেন ইউজ করা হয়। মেকানিক্যাল ট্রান্সমিশন যাতে না হয়। কেন কেন দেওয়া হয়? স্যার ওয়েভের ট্রান্সমিশন মেকানিক্যালি যাতে না হয় স্যার। হ্যাঁ, সেটা বলতে হবে যে এটা যে স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু যাতে ওয়েভটা না যায়, কথাটা এরকম হবে। হ্যাঁ ঠিক আছে, যেটা যদি না যায় সেজন্য আমরা এটা দেই। নেক্সট হলো আমরা পারকাশন করব, শিফটিং ডালনেস। শিফটিং ডালনেস এর পারকাশন পুরনো বইগুলোতে লেখা ছিল, আমরা একদম এপিগ্যাস্ট্রিয়াম থেকে পারকাস করে করে আম্বিলিকাস পর্যন্ত যাই, তারপরে আম্বিলিকাস থেকে রাইট আর লেফট সাইডে যাব, যেখানে ডাল পাবো সেখান হাতটা না উঠিয়ে বাচ্চাটাকে যদি রাইট সাইডে ডাল পাই তাহলে লেফট ল্যাটারাল পজিশন করব, করে 10 সেকেন্ড ওয়েট করব। 10 সেকেন্ড ওয়েট করার পর আবার সেম জায়গায় পারকাস করব, যদি সেটা রেজোনেন্ট হয়ে যায় তাহলে ফ্লুইড শিফট করছে, এবং পারকাস করতে করতে আবার অ্যাবডোমেনের দিকে আসব, আসার পর আম্বিলিকাসের দিকে আসব, আসার পরে আবার তাকে সুপাইন করে আবার নিচে অপোজিট সাইডে যাব, যে যদি ডাল পাই আবার উল্টে আবার 10 সেকেন্ড অপেক্ষা করে আবার আসবো, এরকম টু টার্ন করা লাগবে। সেটা আমরা এইভাবে শিফটিং ডালনেসটা দেখবো। তবে খুব বেশি অ্যাসাইটিস থাকলে শিফটিং ডালনেস নাও পাওয়া যেতে পারে, খুব বেশি এবং খুব কম দুই ক্ষেত্রেই শিফটিং ডালনেস নাও পাওয়া যেতে পারে।
তাহলে আমি এই এই উপরের কেসটা থেকে আরো কতগুলো কোয়েশ্চেনে যাচ্ছি, যেটা এক নম্বরে এক্সামিন দ্য অ্যাবডোমেন ফর অ্যাসাইটিস এন্ড ডু দ্য রিলিভেন্ট। তাহলে এই ক্ষেত্রে এই অ্যাসাইটিস কনফার্ম হলো যে অ্যাসাইটিস আছে, তার বেলায় রিলিভেন্ট কি কি হবে? রকিবুল বলো। অ্যাসাইটিস আছে, তাহলে রিলিভেন্ট কি কি দেখবো? তাহলে রিলিভেন্ট দেখবো হলো আমরা যেহেতু অ্যাসাইটিস আছে, একটা হলো সিএলডি হতে পারে, আমার আগের কমন ডিডি গুলো মাথায় রাখতে হবে। সিএলডি হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, আর ম্যালনিউট্রিশন হতে পারে। তাহলে আমরা উপর সিএলডি হলে সিএলডি এর স্টিগমাটা গুলো একটু আগে বলছি, সেগুলো আমরা দেখবো। নেফ্রোটিক সিনড্রোম হলে ইডিমা আছে কিনা, আদার সাইড মানে ল্যাগ ইডিমা আছে কিনা সেটা আমরা দেখবো। তারপরে ব্লাড প্রেশারটা দেখা লাগবে, হাইপারটেনসিভ কিনা, আর বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট এটা করা লাগবে। বেডসাইড হিট কোয়াগুলেশন টেস্ট যদি আমার 2 প্লাস আর 3 প্লাস চলে আসে, তাহলে আমার এটা নেফ্রোটিক সিনড্রোম। 1 আর 2 প্লাস আসলে সাথে যদি ইউরিন কালার তো আমি দেখবো এই হিট কোয়াগুলেশন টেস্ট করতে গেলে। যদি রেডিশ হয় এজিএন হতে পারে, যদি এটা ফ্রদি হয় তাহলে আমার নেফ্রোটিক সিনড্রোম। আর এজিএন এ 1 প্লাস আর 2 প্লাস হবে, নেফ্রোটিক সিনড্রোমে 3 প্লাস আর 4 প্লাস হবে। এটা হলো নেফ্রোটিক সিনড্রোম। সিএলডি হলে স্টিগমাটা দেখবো, নেফ্রোটিক সিনড্রোম হলে এই পয়েন্টস গুলো দেখবো। আর যদি ম্যালনিউট্রিশন হয় তাহলে ম্যালনিউট্রিশনের কিছু ফিচার আছে, সেগুলো আমরা খোঁজ করব। যেমন তার হেয়ার চেঞ্জ আছে কিনা, হেয়ারটা কেমন হতে পারে। নরমালি তো আমাদের হেয়ারগুলো ব্ল্যাক থাকে, হ্যাঁ, তাহলে তার হেয়ারটা হবে টেন্টেড হয়ে যাবে, তামাটে কালার হয়ে যেতে পারে, ব্রাউনিশ হয়ে যেতে পারে। স্পার্স হবে, হেয়ার গুলো পাতলা পাতলা হয়ে যাবে, দেখা যাবে যে অনেক ঘন না, চুলগুলো পাতলা। এবং চুলে যদি আমরা ধরি ইজিলি চুল চলে যাবে, মানে উঠে চলে আসবে, ইজিলি প্লাকেবল হবে। তাহলে হেয়ারের কালারটা চেঞ্জ হতে পারে ইজিলি, সেটা আমরা এই রিলেভেন্ট গুলো দেখবো যে হেয়ার চেঞ্জ আছে কিনা, তার অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস আছে কিনা। আইয়ে আমরা দেখবো যে তার কোনো জেরপ্থ্যালমিয়া আছে কিনা, জেরপ্থ্যালমিয়ার ফিচার গুলো আছে কিনা সেটা আমরা দেখবো যদি রিলেভেন্ট হিসেবে। তাহলে আমরা বলতে পারবো যে ম্যালনিউট্রিশন আছে কিনা। সাথে স্কিন চেঞ্জটা দেখবো, স্কিনে অনেক ধরনের চেঞ্জ হতে পারে। যখন স্যামের শর্ট কেস বলবো তখন আবার একটু ডিটেইলস বলবো। তাহলে এই জিনিসগুলো দেখে আমরা রিলেভেন্ট ইয়ে করবো। রিলেভেন্ট এই ক্ষেত্রে আমরা একটা হিস্ট্রি নিলে ফিডিং হিস্ট্রিটা নিতে পারি। নেক্সট হলো কেস 2, যে পালপেট দ্য অ্যাবডোমেন এন্ড ডু দ্য রিলেভেন্ট। এরকম একটা থাকে। এই সব ক্ষেত্রে একটু আগে আমি বলছি যে কি আমরা সুপারফিশিয়াল পালপেশন করব, ডিপ পালপেশন করব এবং রিলেভেন্ট করব। ইউজুয়ালি এই ক্ষেত্রে আমরা কেস দেই থ্যালাসেমিয়া, সিএলডি, এএলএল বা হেপাটাইটিস। হেপাটাইটিস বলতে একুইট হেপাটাইটিস যেটা, সেটা আমরা দেই। তাহলে পালপেশনে, তাহলে থ্যালাসেমিয়া হলে হেপাটোস্প্লেনোমেগালি পাওয়া যেতে পারে, সিএলডি হলো স্প্লেনোমেগালি হেপাটোমেগালি পাওয়া যেতে পারে, এএলএল হলে হেপাটোমেগালি স্প্লেনোমেগালি পাওয়া যেতে পারে, হেপাটাইটিস হলে শুধু হেপাটোমেগালি পাওয়া যাবে, স্প্লেনোমেগালি রেয়ার। তাহলে এই জিনিসগুলো আমরা করব। সাপোজ থ্যালাসেমিয়া, তাহলে রিলেভেন্ট কি কি দেখব? আফসারা জামান বলো। আফসারা শুনতে পাচ্ছ? আছো তুমি? হুম, থ্যালাসেমিয়া থাকলে রিলেভেন্ট আমরা তার এক নম্বর হলো যেহেতু এটা একটা কনজেনিটাল এনিমিয়া, তার এনিমিয়া আছে কিনা সেটা দেখবো, তার জন্ডিস আছে কিনা, থ্যালাসেমিক ফেসিস আছে কিনা সেটা দেখবো।
ঠিক আছে, এগুলো আমরা দেখবো। থ্যালাসেমিক ফেসিস কিভাবে বুঝবো, তার হলো মেলার প্রমিনেন্স থাকবে, প্রমিনেন্ট জাইগোমা থাকবে, ডিপ্রেস নেজাল ব্রিজ থাকবে, ম্যালোক্লুশন অফ দ্য টিপ থাকবে। এই কয়েকটা ফিচার মিলে হলো থ্যালাসেমিক ফেসিস। আদার্স এর থ্যালাসেমিয়াতে তোমার আদার্স কমপ্লিকেশন নিয়ে আসতে পারে অনেক সময়। ফন্টাল প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসতে পারে। তার হাই বোন মেরুতে তার অনেক বেশি ইলেকট্রোপোয়েসিস হওয়ার কারণে অনেক সময় থিনিং হয়ে যায়। থিনিং হয়ে গেলে অনেক সময় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার অফ বোন নিয়ে আসতে পারে, এটা একটা হতে পারে। আর হেড সাইজ লার্জ হয়ে যেতে পারে আমার এক্সেসিভ ইলেকট্রোপোয়েসিস এর জন্য। এটা এইসব রিলেভেন্ট ফিচার গুলো আমরা দেখবো থ্যালাসেমিয়া। তার হিস্ট্রি যদি নিতে চাই তাহলে তার ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে কিনা সেটা গার্ডিয়ান থেকে বা মা থেকে আমরা জানবো। সিএলডি হলে আগে বলা হয়েছে এএলএল হলে একটা শর্ট হিস্ট্রি থাকবে, সাথে হলো কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা সেগুলো আমরা একটু হিস্ট্রি নিব। পিটিসি পারপুরা আছে কিনা, স্কিন লিশন আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো। গাম হাইপারট্রফি আছে কিনা, লিম্ফেডিনোপ্যাথি আছে কিনা অ্যাসোসিয়েটেড, এই জিনিসগুলো আমরা দেখবো। আর হেপাটাইটিস থাকলে তো ফিভার ছিল কিনা, স্ট্রিট ফুড খাওয়ার হিস্ট্রি আছে কিনা। যদি হিস্ট্রি, যদিও শর্ট কেসে আমার হিস্ট্রি নেওয়ার কোনো ইয়ে নাই, তাহলে আমি এখানে হিস্ট্রি বাদ দিয়ে চিন্তা করলে যে তার ফিভার ছিল কিনা, তার যে এনি ভাইরাল ডিজিজ অনেক সময় ভাইরাল প্রোড্রোম গুলো হয় সেগুলো প্রথম দিকে ম্যালেজ ফিভার এগুলো দিয়ে শুরু হয়েছে, পরে জন্ডিস, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, অ্যানোসিয়া এগুলো আছে কিনা সেগুলো দেখে। আর ক্লিনিক্যালি যদি আমি এনলার্জ স্ট্যান্ডার্ড লিভার পাই তাহলে আমি হেপাটাইটিস সাসপেক্ট করব। শর্ট কেস একটু আগে আমি বলে ফেলছি, কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া প্রবাবলি থ্যালাসেমিয়া। এই ধরনের কেসগুলোতে কোশ্চেনগুলো যেমন হয় কয়েকটা এরকম আসতে পারে শর্ট কেস কোশ্চেন, লুক এট দা ফেস এন্ড ডু দা রিলিভেন্ট। তখন আমি বলছিলাম পালপেট দা অ্যাবডোমেন, ডু দা রিলিভেন্ট। এটা এক ধরনের হতে পারে যে অ্যাবডোমেন থেকে বাকি ফিচারগুলো দেখব, অথবা আমি অনলি ফেস কি বলবো যে রিলেভেন্ট গুলো। তাহলে সেক্ষেত্রে আদনান বলো তো, যদি লুক এট দা ফেস এন্ড ডু দা রিলেভেন্ট, কেসটা হলো কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া, তাহলে ফেসে কি পাবা আর রিলেভেন্ট কি পাবা? অলরেডি আমি বলছি, জাস্ট টিউটোরিয়াল। থ্যালাসেমিক ফেসিস স্যার, যে ম্যালার প্রমিনেন্স, তারপরে স্যার ডিপ্রেসড নেজাল ব্রিজ, ম্যালোক্লুশন অফ টিথ, এগুলো স্যার। তারপরে স্যার যে পিগমেন্টেশন থাকতে পারে স্যার স্কিনে। না, পিগমেন্টেশন কেন? যে আয়রন ডিপোজিশন, আয়রন ডিপোজিশন স্কিনে হয় না, হ্যাঁ, এটা ব্লাডে বা বিভিন্ন অর্গানে হয়, কমপ্লিকেশন আসতে পারে, তবে স্কিনে এটা বলিও না, আর হইলো রেয়ার। এটা বলতে চাই না। আগে যেটা বলছো ঠিক আছে, ফেসে আমরা শুধু থ্যালাসেমিক ফেসিসটা পাবো, তাহলে ফেসে আর কি দেখতে পারি? যেহেতু আমি বলছি কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া, তাহলে অ্যানিমিয়া দেখুন, জন্ডিস দেখুন, তাহলে তখনই কোয়েশ্চেন আসবে। রিলিভেন্ট কিন্তু স্যার অনেক সময় যাচাই করে যে অ্যানিমিয়া আর জন্ডিস, তুমি তো আইএ দেখলা, হ্যাঁ, আইএ আমরা জন্ডিস কোথায় দেখি? আর জন্ডিসটা দেখি ইউজুয়ালি আপার স্ক্লেরাতে, তাই না? আর অ্যানিমিয়া দেখি লোয়ার পালপেব্রাল কনজাংক্টিভাতে। তখন বলবে যে আর কোথায় কোথায় অ্যানিমিয়া দেখা যাইতে পারে, আর কোথায় কোথায় আমরা জন্ডিস দেখি। এই কোয়েশ্চেনটা রিলি স্যাররা বলতেই পারে। তাহলে আমরা আর অ্যানিমিয়া দেখি আর কোথায়? রকিবুল বলো, তুমি কি আছো? বলো। আচ্ছা, নিয়ন বলো। এনিবডি বলো, যে কেউ বলো। রকিবুল তো বলতে চাচ্ছিল মনে হয়। এটা একদম প্রিলিমিনারি কোয়েশ্চেন, হ্যাঁ। ডরসাম অফ দা টাঙ্গে দেখবো, তারপরে হচ্ছে স্যার ডরসাম অফ দা টাঙ্গে কি এনিমিয়া না জন্ডিস? দুইটা আলাদা করে বল। এনিমিয়া দেখবো হচ্ছে ডরসাম অফ দা টাঙ্গে, আর ভেন্ট্রাল স্যার দেখবো হচ্ছে জন্ডিস। ওকে,
আর আর হচ্ছে স্যার হ্যান্ডে স্যার পাম স্যার হ্যান্ডে হচ্ছে দুইটাই দেখবো স্যার, আর হচ্ছে ফুটেও স্যার, নেইল বেটে দেখতে পারি স্যার। না অ্যানিমাল পাম আর প্যালোর একটা টার্মই আছে বাচ্চাদের বেলায় যে পামটা প্যালোর হয়ে যাবে। হ্যাঁ, ক্রিজ গুলো যেগুলো আছে না, তোমার হাতের ক্রিজটা এখন একটু ফলো করো, দেখো আমাদের ক্রিজ গুলো কিন্তু দেখো একদম রেডিশ আমারটা। হ্যাঁ, তাহলে এখানে এনিমি এগুলো পেল হয়ে যাবে, ক্রিজ গুলো আমরা দেখি। হ্যাঁ, যদি এনিমিয়া থাকে এগুলো পেল হবে। আর জন্ডিস হলে তো আমার পুরো আমার সারফেসটা ইয়েলোইশ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ডটা চুজ করি, কিন্তু রাইট হ্যান্ডে যদি সে খেয়ে থাকে হলুদ দিয়ে তাহলে তো হলুদ হয়ে যায়। সেই জন্য আমরা কম্পেয়ার করি কিন্তু আবার এক্সামিনার হ্যান্ডের সাথে, যে এক্সামিনেশন করে তার সাথে। তাহলে আমরা এখানে দেখতে পারি। আরেকটা দেখি হলো ওভারঅল স্কিল কন্ডিশন। বাচ্চাদের বেলায় ওভারঅল স্কিন কন্ডিশনটা আমরা একটু দেখি যে পুরাই সে প্যালার লুকিংস কিনা বা একটু ইয়েলিশ কিনা, সেটা আমরা একটু দেখি। তাহলে উল্টা। হ্যাঁ, আর রিলিভেন্ট কি দেখবো, যেহেতু এটা ফেস এক্সামিনেশন করতে দিছে, তাহলে রিলিভেন্ট হিসেবে আমার এখন আমার হেপাটাইটিস স্মাইলি দেখা লাগবে, তাই না? অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা তখন রিলিভেন্ট হিসেবে চলে যাবে। যদি লুক এট দা ফেস ডু দা রিলিভেন্ট, তাহলে ফেসের এইসব ফিচার দেখবো, সাথে সাথে রিলিভেন্ট হিসেবে আমি হ্যান্ড এক্সামিনেশনটা করব এখন যেগুলো বললাম, সাথে আমি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব অর্গানোমেগালির জন্য। নেক্সট হলো আরেকটা এই ধরনের কোশ্চেন হতে পারে ডু দা এই মানে হিমোলাইটিক এনিমিয়ার কেসগুলোই, থ্যালাসেমিয়ার বেলায় আরেকটা বলতে পারি ডু দা জেনারেল এক্সামিনেশন অফ দা পেশেন্ট, জেনারেল এক্সামিনেশন করো থ্যালাসেমিয়ার পেশেন্টই জেনারেল এক্সামিনেশন। তাহলে মাথায় রাখতে হবে তোমার কি কি ফাইন্ডিংস পাইতে পারবে। তারপরে পালপেট দ্য অ্যাবডোমেন, আমি এটা তো বললামই, একটু আগে বলে ফেলছি। তাহলে জেনারেল এক্সামিনেশনে আমরা জেনারেল অংশটা পাবো, এনিমিয়া, জন্ডিস পাইতে পারি, তারপরে ফেসটা থ্যালাসেমিক ফেসিস পাবো, হাতে আসলে আমরা আমার প্যালর পাবো, একটু জন্ডিসও পাবো। সাথে সাথে আমি রিলেটেড এক্সামিনেশন গুলো করব। জেনারেল এক্সামিনেশন করলো বলবো যে আমি স্যার একটু রিলিভেন্ট করতে চাই, যদি রিলিভেন্ট দেওয়া নাও থাকে যেহেতু ডায়াগনোসিস করছেন জন্য, তখনও আমার এপিভিনে যাওয়া লাগবে। আরেকটা শর্ট কেস যদি স্যাম থাকে, স্যামের কোশ্চেন গুলো এভাবে হতে পারে লুক এট দা ফেস এন্ড ডু দা রিলিভেন্ট। সেক্ষেত্রে আমরা কি দেখার চেষ্টা করব ফেসে, আমরা জানি যে যদি ম্যারাসমিক হয় ওয়াইজেন্ট ফেস হয়ে যায় না, বুড়া মানে গেনি লোকদের ফেস বা ওল্ড ম্যান ফেস টাইপের হয়ে যেতে পারে, স্কিন গুলো লুজ হয়ে যাবে, চিক গুলো ডিপ্রেসড হয়ে যায়। হ্যাঁ, এটা দেখবো। আইস গুলো শাঙ্কেন থাকতে পারে, সেটা আমরা ফেসের মধ্যে এগুলো দেখতে পারি। তার অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস থাকতে পারে, চিটোসিস থাকতে পারে, টাঙে আলসারেশন এগুলো থাকতে পারে। আর হেডে আমরা তার যে একটু আগে বললাম হেয়ার চেঞ্জ গুলো দেখতে পারি ফেসের মধ্যে। এটা দেখার পরে রিলিভেন্ট, তাহলে যেহেতু স্যামের কেস রিলিভেন্ট করতে হলে আমাকে অবশ্যই অ্যানথ্রোপোমেট্রি করা লাগবে। আমরা জানি একটা বাচ্চাকে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করার জন্য কতগুলো প্যারামিটার আছে, তাহলে স্যাম হলে আমার সেই প্যারামিটার গুলো দেখা লাগবে। নাম্বার হলো ওয়েট দেখা লাগবে, বাচ্চাটার হাইট অথবা লেন্থ মাপা লাগবে। সকালে নিশ্চয়ই স্যার বলছে কিভাবে হাইট বা ওয়েট মাপতে হয়, যেগুলো আমরা হাইট মাপবো, মোয়াক মাপবো, মিড আপার আর্ম সার্কামফারেন্সটা মাপবো। এবং শুধু মাপলে হবে না, প্রত্যেকটা জিনিস মেপে মেপে গ্রোথ চার্টে প্লট করা লাগবে। কারণ হলো আমি ইন্টারপ্রিটেশন করতে হলে যদি আমার ওয়েট ফর হাইট জেড স্কোর লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় অথবা থার্ড সেন্টারের নিচে কিনা সেটা আমরা দেখবো। আর হলো মোয়াকটাও দেখবো, সেম মোয়াকের আমাদের রেঞ্জ আছে যেগুলো, যে এটা যদি 11 মানে 115 নিচে হয়ে যায় তাহলে আমার সিগারেট ম্যালনিউট্রিশন হবে। 115 থেকে যদি 12.5 মানে 125 পর্যন্ত হলে মেমে পড়বে, আর 125 এর বেশি হলে নরমাল। তাহলে এটা আমরা ওই জিনিসগুলো দেখে আমরা ম্যালনিউট্রিশনটা রিলিভেন্ট এক্সামিনেশন করে আমরা কনফার্ম করব। তাহলে ফেসে বা তার জেনারেল লুকিংস দেখে আমি একটা গেস করব, তারপরে অ্যানথ্রোপোমেট্রি করব। ওয়েট, হাইট বা লেন্থ, মিড আপার আর্ম সার্কামফারেন্স, ওএফসিটা দেখতে হবে। সাথে সাথে ফেস শুধু দেখতে বলছে, তাহলে বডির অন্যান্য স্কিন চেঞ্জ আছে কিনা, তার এনিমিয়া, জন্ডিস এগুলো আছে কিনা সেগুলো আমরা দেখব। এনিমিক কিনা, বাচ্চা প্যালোর হয়ে যেতে পারে,
ম্যালনিউট্রিশনের কারণে বা আদার্স স্কিন চেঞ্জ যেগুলো আছে সেগুলো আমরা দেখবো, দেখে ওইভাবে ইয়ে করবো। সাথে সাথে এই কেসগুলোর কিন্তু ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবে স্যাররা, যে শর্ট কেসগুলো ইউজুয়ালি জিজ্ঞেস করে এটা স্যাম্পল কোনো রিলেভেন্ট ইনভেস্টিগেশন করবা কিনা, আর তার ট্রিটমেন্টটা কি হবে। আগের কেসগুলো সেম, যদি আমি একটু আগে ফিরে যাই, যেমন অ্যাবডোমেন পালপেশন যদি থ্যালাসেমিয়া হয়, যদি বলে একটা ইনভেস্টিগেশন বলো যেটা দিয়ে কনফার্ম করা যাবে, আফরিন বলো। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। গুড। সিএলডি বলো একটা, যে চারটা আমি দেখাইছি এক একটা একটা টেস্ট বলো। সিএলডি স্যার লিভার ফাংশন টেস্ট, লিভার ফাংশন অনেক কিছুতেই অল্টার হতে পারে। সেরাম অ্যালবুমিন, প্রোথ্রম্বিন, আর হচ্ছে স্যার না, আমরা যদি বায়োপসি করি, তাই না, লিভার বায়োপসি এএলএল স্যার বোন ম্যারো এক্সামিনেশন। ঠিক আছে। আর হেপাটাইটিস হলে স্যার ভাইরাল মার্কার গুলো দেখবো। ভাইরাল মার্কার গুলো দেখলে ইটিওলজি করার জন্য। আর আমার হেপাটাইটিস হয়েছে কিনা সেটার জন্য কিভাবে বুঝতে পারবো? স্যার সিবিসি রিপোর্টে স্যার আল্ট্রাসোনোগ্রাম করলে তার ইকো টেক্সচার যেগুলো আছে এগুলোতে চেঞ্জ আসবে না? জি স্যার। হেপাটাইটিস এর পিছনে আছে, তখন আমি ইটিওলজি কি এটা ড্রাগ ইনডিউস কিনা না ভাইরাল, বা ওইটার জন্য আমি ভাইরাল মার্কার করতে পারি বা হিস্ট্রি নিয়ে তখন এসেট্রা। এভাবে একটা দুইটা করে। হেপাটাইটিস হলে আসলে সারা ক্লু দিবে, এভাবে বলবে না হেপাটাইটিসের জন্য কি একটা বলবে যে ধরো একুট ভাইরাল হেপাটাইটিস হইছে, হেপাটাইটিস এ দিয়ে হইছে, তাহলে কি টেস্ট করবা? এ সাসপেক্ট করতেছো, তাহলে তুমি কনফার্ম করবা কোন টেস্ট দিয়ে? বায়োকেমিক্যাল। স্যার কোশ্চেনটা আরেকবার স্যার। ধরো এই বাচ্চাটার হেপাটাইটিস হইছে হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে, সাসপেক্টেড, আমি সাসপেক্ট করতেছি এটা এ দিয়ে হতে পারে, তাহলে কি টেস্ট সাসপেক্ট মানে অ্যাডভাইস করবা? এইচবিএস কি করতে পারি? এনটি এইচবিএস এজি করতে পারি স্যার। এ বলছি তো, এইচবিএস এইচ তো হেপাটাইটিস বি এর জন্য। এন্টি হেপাটাইটিস এ ভাইরাস আইজিএম। গুড, ঠিক আছে। ই হলে কি করব? এন্টি এইচইভি আইজিএম। আচ্ছা, সি হলে NTHCV. এনটি স্যার এন্টি হেপাটাইটিস সি ভাইরাস আইএম। এটা আইজিজি আইজিএম কিছু লিখতে হয় না, হ্যাঁ, এটার অ্যাড্রেসটা অ্যান্টি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভাইরাসটা অ্যান্টিবডিটাই আমরা দেখি, হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে এইভাবে রিলিভেন্ট একটা হিস্ট্রি এবং এগুলোর প্রত্যেকটা ট্রিটমেন্ট প্ল্যানটাও জানতে চাই। আমি তো এত শর্ট টাইমে এত কিছু বলা যাবে না, তোমাদেরকে কোয়েশ্চেন গুলো বলে দিচ্ছি। তাহলে থ্যালাসেমিয়া প্রথমে তো এক্সামিনেশন করে তুমি এটা বলা যে মোটামুটি এটা ডায়াগনোসিস আমার এটা থ্যালাসেমিয়া, তাহলে কি দিয়ে কনফার্ম করব? বেশি টাইম থাকে না তো, তাহলে একটা দুইটা টেস্ট বললাম, আর হলো কি ট্রিটমেন্ট দিবে। তাহলে থ্যালাসেমিয়া এর ট্রিটমেন্ট প্ল্যান কি? ব্লাড ট্রান্সফিউশন। ডেফিনিট ট্রিটমেন্ট হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, হ্যাঁ, আমার বোন ম্যারো দেওয়া। আর হলো যেটা আমরা দেই এটা যেটা আমরা ট্রান্সফিউশন এন্ড চিলেশন থেরাপি কথা দেখো একদম ক্লিয়ার, ট্রান্সফিউশন এন্ড চিলেশন থেরাপি, এর সাথে
ইউজুয়ালি থ্যালাসেমিয়াতে আমরা প্যাক সেল দিই, হ্যাঁ প্যাক সেল দিব 10 to 15 ml পার কেজি বডি ওয়েটে এভরি 3 উইকস অর 4 উইকস ইন্টারভ্যালে দিব। পাশাপাশি আমরা সিরাম ফেরিটিন লেভেলটা দেখব। যদি ফেরিটিন লেভেল 1000 ন্যানোগ্রাম পার ml এর বেশি হয়ে যায় তাহলে আমরা সেটা চিলেশন থেরাপি দিব। চিলেশন থেরাপি কি দিয়ে দিই? একটা চিলেশন চিলেটরের নাম বলো, আয়রন চিলেটর। ডেসফেরিওক্সামিন, হ্যাঁ ডেসফেরিওক্সামিন দিয়ে আমরা আয়রন চিলেশন। আরো আছে ওরাল ডেফিরা সিরক্স আছে, ওরাল পাওয়া যায়। তারপরে হলো ডেফিরিপ্রন আছে, হ্যাঁ এগুলো দিয়ে আমরা ওরাল আয়রন চিলেশন। তাহলে দেখো একটা বেশি কথা বলতেছি না, জাস্ট আমরা ডেফিনিট ট্রিটমেন্ট হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, আমার প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হলো চিলেশন, ট্রান্সফিউশন চিলেশন থেরাপি, ট্রান্সফিউশন দিয়ে প্যাক সেল দিয়ে 3 to 4 উইকস ইন্টারভ্যালে, আর হলো চিলেশন থেরাপি ডেসফেরিওক্সামিন। এলএন হলে আমার কেমোথেরাপি, হেপাটাইটিস হলে তো ডেফিনিট কোনো ট্রিটমেন্ট নাই, রেস্ট আর সাপোর্টিং ট্রিটমেন্ট। সিএলডি হয়ে গেলে তো আমার ডেফিনিট হলো তোমার যদি লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারো, আদারওয়াইজ তো আমার ডেফিনিট নাই। ইটিওলজি ট্রিটমেন্ট, যে ইটিওলজি দিয়ে সিএলডি হবে সেটা অনেক সময় ট্রিটমেন্ট দেওয়া লাগতে পারে। আমার এটা থ্যালাসেমিয়া নিয়ে কথা হয়েছে। আচ্ছা, অ্যানথ্রোমেট্রি অফ দিস পেশেন্ট এগুলো বলে ফেলছি আমি। জেনারেল এক্সামিনেশন করা লাগতে পারে ওই বাচ্চাগুলোর, অ্যানথ্রোমেট্রি করা লাগতে পারে। অ্যানথ্রোমেট্রির মধ্যে এই তিনটা জিনিস, মুয়াক, জেড স্কোরস ওয়েট ফর হাইট আর লেন্থ ফর এজ, কয়েকটা। হ্যাঁ, মুয়াক দেখতে হবে, জেড স্কোর বের হবে, ওয়েট ফর হাইট আর লেন্থ এর জেড স্কোর, এই দুটো মাস্ট করা লাগবে। শর্ট কেস আর কতগুলো থাকে হলো ভিএসডি, পিডিএ, টপ। এগুলো যদি আমরা বলি পরীক্ষাতে কোশ্চেনটা থাকে এরকম, এক্সামিন দা প্রিকর্ডিয়াম এন্ড ডু দা রিলিভেন্ট। হ্যাঁ, কখনো এটা দিতেও পারে রিলিভেন্ট, নাও দিতে পারে। তাহলে আমি প্রথমে দুইটা গ্রুপে শর্ট কেস গুলো ভাগ করে বলি। একটা হলো সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ আর হলো এসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। এই দুইটা গ্রুপের এই সাইনোটিকের মধ্যে আমরা এএসডি, বিএসডি, পিডিএ তিনটা, আর সায়ানোটিকের মধ্যে টেটালজি অফ ফ্যালট। আরো আছে অনেকগুলো টেটালজি অফ ফ্যালটের নামগুলো লাগবে, কিন্তু কেস পাই আমরা এগুলো এবং তোমাদেরকে এগুলোই দেওয়া হয়। যদি দেওয়া হয় তাহলে এএসডি, বিএসডি, পিডিএ, টপ, এই চারটা জিনিসের চারটা ডিজিজের ক্লিনিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েট করব, কোনটায় কোন ধরনের মারমার পাওয়া যায়, প্রেজেন্টেশন কেমন হতে পারে, কোন ইনভেস্টিগেশন করে কনফার্ম করব এবং তার ট্রিটমেন্ট প্ল্যান কি, এই জিনিসগুলো পড়া লাগবে। তোমরা অলরেডি জানো যে প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের জন্য আমরা প্রিকর্ডিয়াম কাকে বলে? রাশনা বলো তো। প্রিকর্ডিয়াম কোন অংশটা? প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে বললে আমরা কোন অংশটা করব? জি স্যার। প্রিকর্ডিয়াম স্যার anterior chest wall। anterior chest wall তো বিশাল, রাইট লেফট আছে, এটা পুরোটা কি প্রিকর্ডিয়াম? Sir, area overlying the heart. গুড, স্মার্ট আনসার। তাহলে এরিয়া ওভারলাইং দা হার্ট, অনলি ওই অংশটা আমরা করব। তাহলে কোন অংশ? এটা হলো লেফট সাইড ইউজুয়ালি। যদিও তুমি যেটা বলছো যে অ্যান্টেরিয়র চেস্ট আমরা অবজার্ভ করার সময়, ইন্সপেকশনের সময় ইউজুয়ালি আমরা লেফট সাইডটাই বেশি ইন্সপেক্ট করব, রাইটও করব, কিন্তু এক্সামিনেশন শুরু করলে আমরা যখন পালপেশন করব, ইন্সপেকশনে আমরা কি কি দেখব আগে ইন্সপেকশনটা বলে নেই। প্রিকর্ডিয়ামে এক্সপোজার, হ্যাঁ শোয়াইতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমরা যেটা বলি কার্ডিয়াক এক্সামিনেশন গুলোতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়াইলে ভালো হয়। বাচ্চাদের বেলায় পজিশন মেইনটেইন করা টাফ, সেটা বেডে না থাকলে মায়ের কোলে রেখেও এক্সামিন করা যাবে। পরীক্ষাতে এই জিনিসটা বলতে ভুলে গেছি, তোমরা তো সবসময় বইয়ে বা দেখছো যে শোয়া এক্সামিনেশন করে, আমার বাচ্চা মায়ের কোলে থাকলে অনেক সময় দেখা যায় তোমরা মায়ের কোল থেকে নামাইয়া বেডে শোয়ানোর চেষ্টা করো, এটা তো সমস্যা, বাচ্চা আরো বেশি কান্না করবে। মায়ের কোল তো বাচ্চার জন্য সবচেয়ে সেফ এবং বাচ্চা কান্না করবে না, কোলে রেখেই তোমরা এক্সামিনেশন করতে পারবে, বাচ্চাদের জন্য এটা পারমিটেড।
তাহলে কোলে রেখেই আমরা একটু পজিশনিং করব, মাকে বা বাচ্চাকে যেভাবে ঘুরাই নিয়ে আমরা ইউজুয়ালি রাইট সাইড থেকে করি, এক্সামিনেশন করি, সেভাবে আমরা দাঁড়াবো। দাঁড়ায়া তাহলে আমরা ইন্সপেক্ট করব। ইন্সপেকশনে কি কি দেখব? এখানেও সেম কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, অ্যাঙ্গোর্স ভেইন আছে কিনা, প্রিকর্ডিয়ামটা পালস কিনা, তারপরে কোনো স্কার মার্ক আছে কিনা, প্রিভিয়াস কোনো সার্জারি হয়েছে কিনা, সেগুলো আমরা এটা গ্ল্যান্স একটু দেখব। নেক্সট হলো পালপেশন করব। পালপেশনে আমরা কয়েকটা জিনিস দেখি। একটা হলো লোকেশন অফ দ্য অ্যাপেক্স বিট, নেক্সট হলো তোমার কোনো পালপেবল মারমার আছে কিনা, যেটাকে আমরা বলি থ্রিল আছে কিনা, কোনো লেফট প্যারাস্টার্নাল হিভিং আছে কিনা, আর হলো পালপেবল টিস্যু আছে কিনা। পালপেশনে মোটামুটি আমরা এই জিনিসগুলো দিই, বা আদার্স কোনো পালসেশন থাকলে সেটা আমরা ক্যারেক্টারটা একটু বোঝার চেষ্টা, যেমন লোকেশন অফ দ্য অ্যাপেক্স বিট ইউজুয়ালি বাচ্চাদের হলো লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, অ্যাডাল্টে পড়ছো লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, তাই না? আমাদের বেলা এখানে একটু ব্যতিক্রম, আমাদের হলো ফোর্থে থাকে, এবং 5 বছরের আগে এটা ল্যাটেরাল টু দা মিড ক্লেভিকুলার লাইনে থাকে। 5 বছরের পরে এটা মিডিয়ালি চলে আসে মিড ক্লেভিকুলার লাইনে, আর এর মাঝামাঝি টাইমটাতে এটা আস্তে আস্তে করে বিভিন্ন টাইম ডিউরেশনে এট দা মিড লাইনেও থাকে কোনো সময়ে। ওটা না জানলে হবে, জাস্ট একটা ফ্র্যাকশন জানো যে যদি খুব স্মল বেবি হয় তাহলে তার ল্যাটারালিটা স্বাভাবিক এবং ল্যাটারাল ফোর্থে থাকবে। যদি এটা আমার ফিফথে চলে আসে, ল্যাটারালি তো এমনিই থাকে, আর আরো মোর ল্যাটারালি হয়ে যায় বা ফিফথে চলে আসে, তাহলে আমরা বুঝবো ডিসপ্লেসড হয়েছে বা ডাইলেশন হয়েছে, বা লেফট ভেন্ট্রিকল ডাইলেটেড হলেই তো আমার অ্যাপেক্সটা শিফটেড হবে। এরকম কোন কন্ডিশন হয়েছে যেটাতে আমার অ্যাপেক্সটা শিফটেড হয়ে গেছে। তাহলে সেই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে যে কোন কোন কন্ডিশনে আমার অ্যাপেক্স বিটগুলো শিফটেড হতে পারে। অ্যাপেক্স বিট শিফটেড হয় ইউজুয়ালি লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হলে, তাহলে কি কি হতে পারে, বা কার্ডিওমেগালি, যদি মানে একটা কন্ডিশনের নাম বলে তো যেখানে অ্যাপেক্স বিটটা শিফট হয়ে যেতে পারে কমনলি বাচ্চাদের। ভিএসডি স্যার। ভিএসডি তে সব সময় হবে না, তোমার হলো যদি কমন বলছি, কমন বললে হার্ট ফেলিওর, এটা ভিএসডির কারণে হার্ট ফেলিওর হতে পারে, ভলিউম ওভারলোড হয়ে হার্ট ফেলিওর হতে পারে, বা আদার্স যে কোনো কারণে হার্ট ফেলিওর হইলে কিন্তু কার্ডিওমেগালি একটা কার্ডিনাল ফিচার। তাহলে সেক্ষেত্রে আমার অ্যাপেক্সটা শিফট হবেই। সব ভিএসডি তে শিফট হতে পারে কিন্তু সব ভিএসডি তে তো শিফট হবে না। যদি সে স্মল ভিএসডি হয়, তেমন একটা তার এটা বেশি না থাকে, শান্টিংটা বেশি না হয়, তাহলে অত বেশি ডাইলেটেড হবে না। তাহলে এটা একটা হতে পারে, যে সব যদি মাইটাল রিগ্যারজিটেশন থাকে সেক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, পড়া আমি ক্লাস নিচ্ছি অনলাইন, ওকে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে হবে। তাহলে আমি লোকেশন অফ দা অ্যাপেক্স বিটটা দেখব। নেক্সট হলো থ্রিল গুলো দেখব। আমরা অ্যাপেক্স বিট দেখার পর থ্রিল গুলো দেখব আমরা 4টা এরিয়াতে। আমরা জানি আমরা যে পালপেশন এবং অস্কালটেশন করি 4টা কার্ডিয়াক এরিয়া। এটা হলো মাইটাল এরিয়া, এটা ফিক্সড না। এটা হলো অ্যাপেক্স বিটটা আমি যেখানে পালপেট করে পাবো প্রথমে সেই জায়গাটাই তার জন্য মাইটাল এরিয়া। নেক্সট হলো আমি ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসের যদি আমি লেফট সাইডে স্টার্নাল বর্ডার থেকে একটু দূরে আমি দেব মাইটাল এরিয়া, সরি ট্রাইকাসপিড এরিয়া। ট্রাইকাসপিড এরিয়া উপরের দিকে আমি যদি চাই তাহলে সেকেন্ড লেফট ইন্টারকোস্টাল স্পেসে আমি দেখব পালমোনারি এরিয়া। নেক্সট হলো রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমার অ্যাওর্টিক এরিয়া। এই এরিয়াগুলোতে আমি দিয়ে পামার সারফেস দিয়ে আমি থ্রিলটা দেখব। আর চেস্টের উপরে আলনার বর্ডার দিয়ে আমি তার হিপিংটা দেখব, লেফট প্যারাস্টার্নাম বরাবর হাতটা রেখে দিব আস্তে করে। যদি লিফটিং বা লেফট প্যারাস্টার্নাল লিফটিং বা হিপিং বলে সেটা আমার এরকম আস্তে করে হয়তো পালসেশনের সাথে উঠে যেতে পারে। যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে তাহলে আমি
লেফট প্যারাস্টার্নাল হিভিংটা পাবো। তাহলে রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি বা তার ওয়ার্কলোড বাড়বে কি হলে, যদি রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাকটা যদি অবস্ট্রাকশন থাকে কোনো কারণে, তাহলে এই কন্ডিশনগুলো, যেমন পালমোনারি স্টেনোসিস যদি থাকে, যদি টফের বাচ্চার এখানে আমার পালমোনারি মানে প্রবলেম থাকে, অথবা অ্যাপটিসিয়া থাকতে পারে, পালমোনারি ভালভুলার স্টেনোসিস থাকতে পারে, অথবা পালমোনারি ভেইনগুলো যদি আর্টারিটা যদি আমার আন্ডার ডেভেলপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা পাইতে পারি। নেক্সট হলো আমার পালপিটেশনের পরে আমরা করব হলো এখানে পারকাশন করার প্রয়োজন নেই, এই রিকর্ডিয়ামে পারকাশনের প্রয়োজন নাই, আমি পারকাশন করব। পারকাশনে হলো অসকালটেশন করব। অসকালটেশনে আমার যেই চারটা এরিয়াতে পালপেট করছি সেই এরিয়াগুলোতে আমি আবার হার্ট সাউন্ড গুলো শুনবো। প্রথমে হার্ট সাউন্ড শুনবো, ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড আলাদা করব। ফার্স্ট এন্ড সেকেন্ড সাউন্ড আলাদা করার ক্লিনিক্যাল কৌশল কি? সিয়াম বলো। ক্যারোটিড পালসে স্যার, পালসেস ফ্রিকোয়েন্সি বলে ফার্স্ট হার্ট সাউন্ড সিস্টোলিক। জি, তাহলে এইভাবে আমরা অসকালটেট করে করে হার্ট সাউন্ড প্রথমে আমরা বলার সময়ও পরীক্ষার হলে হয়ে যায় কি, কেসগুলো হয়তো জেনে জানো যে এটা তো এসডি বিএসডি বা পিডিএ, ধরেই স্যার অসকালটেট করে এটা একটা মারমার পাইছে। মারমারের আগে তোমাকে হার্ট সাউন্ড ডেসক্রাইব করা লাগবে, যে তার সিস্টোলিক মানে তার ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড অডিবল কিনা, নাকি এটা মারমারের সাথে মার্জ হয়ে গেছে। যদি ফার্স্ট এন্ড সেকেন্ড সাউন্ড আলাদা পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড সাউন্ডের একটা আবার ক্যারেক্টারিস্টিক্স আছে, তাই না? এটা অনেক সময় ফিজিওলজিক্যাল স্প্লিটিং থাকে, আবার কোথাও কোথাও আছে এটা ওয়াইড স্প্লিটিং, ফিক্সড ওয়াইড স্প্লিটিং হয় সেকেন্ড হার্ট সাউন্ডটা, তাই না? একটা কন্ডিশনের নাম বলো যেখানে ফিক্সড ওয়াইড স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড হয়। শাহিদুজ্জামান বলো। না পারলে বলো পারবো না, সেটাও বলো, রেসপন্স করো। কে শুনতে পাচ্ছ? তাইলে এনিবডি বলো যে এনি স্যার এএসডি তে পাওয়া যায় স্যার, এএসডি স্যার, এএসডি। ওকে ওকে ঠিক আছে, এএসডি তে এটা ফিক্সড স্প্লিটিং পাওয়া যায়। এই আমি প্রথমে প্রিলিমিনারি এই কথাগুলো বলতেছি, পরে আমি স্পেসিফিক বলবো কোনটাতে কোন ধরনের কি পাওয়া যায়। নেক্সট হলো আমি মারমার আছে কিনা, প্রথমে ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড দেখবো, দেন হলো অ্যাডেড সাউন্ড দেখবো। যদি মারমার পাই, মারমারের কতগুলা ক্রাইটেরিয়া মানে সেগুলো আমাকে ক্লারিফাই করা লাগবে। যে লোকেশন, বেস্ট হার্ট, মারমারটা কোথায় বেশি শোনা যাচ্ছে, বেস্ট কোথায় শোনা যায়, সেইটাই হবে তার বাড়ি, হোম মানে অরিজিন। দেখা যায় যে আমি মাইট্রাল এরিয়াতেও পাচ্ছি, ট্রাইকাসপিড এরিয়াতেও পাচ্ছি, মানে আমার তো মারমারের গ্রেডিং আছে, তাই না? ইন্টেন্সিটি অফ মারমার তোমরা গ্রেডিং পড়ছো নিশ্চয়ই, ইন দা মিন টাইম জানো যে গ্রেড 1 2 3 4 5 6 পর্যন্ত আছে। যদি গ্রেড 1 হয় তাহলে একদম শুনতেই পাবো না আমরা, একদম স্পেশালিস্ট অপটিমাম কন্ডিশনে যদি স্পেশালিস্ট পাই, মানে কার্ডিওলজিস্ট, আমরা তো কার্ডিওলজিস্ট না, সেই ক্ষেত্রে মানে এই কার্ডিয়াক ডিজিজের জন্য স্পেশালিস্ট বলতে তাদেরকে বোঝাচ্ছে, আমি চাইল্ড স্পেশালিস্ট সেটা। তাহলে ওনারা যদি পান তাহলে সেটা হবে গ্রেড 1। আর গ্রেড 6 এ কি হয়, সবাই শুনতে পারে উইদাউট স্টেথোস্কোপ শোনা যায়। আমি ইয়া করলাম 1 বলে 6 বলে ফেললাম এটা বোঝানোর জন্য। যদি আমার গ্রেড 6 বা 5 এর হয় তাহলে তো আমি যেখানে স্টেথো বসাবো সেখানেই মারমার পাবো, তাহলে আমি কেমন করে তার অরিজিনটা বুঝবো যে এটা এই লোকেশনে? সেক্ষেত্রে খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে যে কোন জায়গায় সবচেয়ে ভালো শোনা যায়। সব জায়গায় শোনা যাবে, কিন্তু কোন জায়গায় সবচেয়ে ভালো শোনা যায় সেটাই তার মারমারের অরিজিন। তাহলে আমি যদি পালমোনারি এরিয়াতে হয় এক ধরনের মারমার, আমার যদি মাইট্রাল এরিয়াতে হয় এক ধরনের মারমার, ট্রাইকাসপিড এরিয়াতে হলে এক ধরনের মারমার বা এক ধরনের ডিজিজ, আমার এওরটিক এরিয়াতে হলে এক ধরনের ডিজিজ। মারমার যেখানে লোকেশনে পাবো সেই অনুযায়ী আমি একটু চিন্তা করব। তাহলে কমনলি যেহেতু আমি বলতেছি যে আমি 4টা ডিজিজ আমরা কেস দেই, আমি সবগুলো বললে তোমাদের মাথা গুলাই যাবে, সেই জন্য আমি 4টা ডিজিজই শুধু আলাদা আলাদা করে বলবো। যে অসকালটেশনে মারমার যদি আমরা পাই তাহলে বিএসডি, এক নম্বরে আসি আমি বিএসডি। তাহলে বিএসডি এর মারমারটা কোথায় পাইতে পারি, লোকেশনটা এবং কোন ধরনের হতে পারে, এটা কোয়েশ্চন। বলো সিয়াম বলো।
স্যার পানসিস্টোলিক মারমার হবে এবং থার্ড স্যার ট্রাইকাসপিড এরিয়াতে পাওয়া যাবে স্যার, থার্ড ফোর্থ ট্রাইকাসপিড এরিয়া বলি না, থার্ড অর ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, কোস্টাল ট্রাইকাসপিড এরিয়া নাম ধরে বলি, তাহলে থার্ড অর ফোর্থ লেফট ইন্টারকোস্টাল স্পেসে অ্যালং সাইড দা স্টার্নাল বর্ডারে আমরা এটা ভালো পাবো এবং প্যানসিস্টোলিক মারমার পাবো। প্যানসিস্টোলিক মানে থ্রু আউট দা সিস্টেম আমরা মারমারটা শুনতে পাবো। ওকে, এটার ক্রাইটেরিয়া কোনো এটা রেডিয়েশন হবে না এবং সাইনোসিসে থাকবে না, যেটা সাইনোটিক। এএসডি, এএসডি হলে আমরা মারমারটা কোথায় পাবো, লোকেশন এবং রেডিয়েশন আছে কিনা একটু ক্রাইটেরিয়া যতটুকু জানো বলো, বা কোন ধরনের মারমার সিয়াম বলো। স্যার মারমারটা পাবো হলো ওয়াইডলি স্প্লিটেড স্যার এন্ড ফিক্সড, না এবং ইজেক্ট মারমার ওয়াইড বলি না আমরা, তো সেকেন্ড থার্ড সাউন্ডটা ওয়াইড স্প্লিটিং এবং ফিক্স থাকে। আমার মারমার তো পাবো হলো আমি কোথায়, এএসডি মারমার পাবো পালমোনারি এরিয়াতে স্যার এএসডি, হ্যাঁ স্যার পালমোনারি এরিয়াতে মারমার পাবো এবং সেটার মারমারটা ইউজুয়ালি ইজেকশন সিস্টোলিক টাইপের মারমার হবে। হ্যাঁ, ফ্লো মারমার পাই আমরা, এএসডি তে যে মারমারটা পাই সেটা ফ্লোর জন্য, হ্যাঁ, তো ইজেকশন সিস্টোলিক হয়। নেক্সট হলো পিডিএ, পিডিএর মারমারটা কোথায় পাবো, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, সেকেন্ড লেফট ইন্টারকোস্টাল স্পেসে লেফট এরিয়া বলি, সেটা কেমন হবে, মেশিনারি স্যার, মেশিনারি। এটা হলো বোথ সিস্টল এবং ডায়াস্টলের সময় পাওয়া যাবে এবং এটা রেডিয়েশন হয়। রেডিয়েশন কোথায় হতে পারে, রেডিয়েশনটা হতে পারে নেকে হতে পারে, বেকে হতে পারে এবং তার কানেকশনটা কোনটার সাথে এবং স্টার্নামের লোয়ার পার্টের দিকেও পাইতে পারি। ইজিলি আমরা নেকে দেখবো বেকে আছে কিনা, রেডিয়েশনটা আমরা দেখবো, কানেকশনটা যেভাবে পিডিএ যে আর্টারির সাথে হবে সেভাবে হতে পারে। তাহলে এটাতে আমরা তাহলে এএসডি বিএসডি তে কোনো রেডিয়েশন হয় না, পিডিএ তে রেডিয়েশন হয়। বিএসডি এর মারমার হলো থার্ড এন্ড ফোর্থ স্পেসে, এএসডি এবং পিডি এর মারমার একই লোকেশনে, একটা হলো কন্টিনিউয়াস মারমার আর একটা হলো ইনজেকশন সিস্টেম জাস্ট সিস্টোলিকের সময়। এএসডি হলো সব মানে জাস্ট সিস্টোলিকের সময় পাওয়া যায়, কষ্ট করে পেতে হয়। আর পিডি এর মারমারটা একবারে লাউড, হ্যাঁ, মেশিনারিজ বোথ সিস্টোল এবং ডায়াস্টোলের সময় পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা আলাদা করতে পারবো। এএসডি তে সেকেন্ড থার্ড সাউন্ডটা স্প্লিটিং থাকে, পিডিএ তে তো আমি সেটা পাবো না, তাহলে ওই একটা পয়েন্ট দিয়েও আলাদা করা যাবে। নেক্সট হলো টফ, টফ হলে মারমার কোথায় পাবো, কেন পাবো স্যার? তো পালমোনারি এরিয়াতে পাবো স্যার, ইজেকশন সিস্টোলিক মারমার পাবো পালমোনারি স্টেনোসিস কারণে স্যার, পালমোনারি আর্টারি। এটা বিএসডি এর জন্য কিন্তু না, হ্যাঁ, এটা বিএসডি এর জন্য মারমার পাবো না, পালমোনারি স্টেশনের জন্য ইজেকশন সিস্টোলিক মারমার পাবো। এবং সেই ক্ষেত্রে আমার রিলিভেন্ট এর সাইনোসিস থাকবে, কোনো রেডিয়েশন থাকবে না। তাহলে এই জিনিসগুলো দিয়ে আমরা আলাদা করব। যদি টফ হয় তাহলে আমি আদার্স আরো কতগুলো সায়ানোসিস থাকবে, সাথে ক্লাবিং থাকবে রিলিভেন্ট। এবং এই প্রিকোডিয়ামের এক্সামিনেশন অফ দা প্রিকোডিয়াম করলে রিলিভেন্ট হিসেবে আমাকে অবশ্যই পালস দেখা লাগবে, ব্লাড প্রেসার দেখা লাগবে, একটু বড় বাচ্চা হলে জেবিপি দেখা লাগবে। যদিও আমরা ছোট বাচ্চাদের জেবিপি দেখতে না, নেটটা শর্ট থাকে, 5 বছরের নিচের বাচ্চাগুলো সাধারণত জেবিপি দেখাটা পসিবল না, সেজন্য আমরা বলি না। হ্যাঁ, জেবিপিটা আমরা পরে বলি। পালস দেখা লাগবে, ব্লাড প্রেসার দেখা লাগবে, তার অ্যাসোসিয়েটেড ইডিমা আছে কিনা, কারণ এই বাচ্চাটার হার্ট ফেলিওর থাকতে পারে, বাচ্চাটার এনিমিয়া আছে কিনা, এনিমিয়া হয়ে হার্ট ফেলিওর হয়ে যেতে পারে, এনিমিক হার্ট ফেলিওর আছে কিনা, বা এডিমা হার্ট ফেলিওরের জন্য এডিমা হয়েছে কিনা, সেজন্য এডিমা দেখা লাগবে। তার লিভার দেখা লাগবে, হ্যাঁ, লিভারটা এনলার্জ স্ট্যান্ডার্ড কিনা, মানে আমার রাইট হার্ট ফেলিওর হয়ে হেপাটোমেগালি আছে কিনা। সাথে সাথে লাং বেসটা আমার অস্কালটেট করা লাগবে বসায়, হ্যাঁ, লাং বেস অলওয়েজ বসায় করতে হবে পিছন দিক থেকে। যদি ফাইন ক্রিপিটেশন পাওয়া যায় সেক্ষেত্রে আমার লেফট হার্ট ফেলিওরের ফিচার আমি বুঝবো। তাহলে রিলিভেন্ট আমি এই জিনিসগুলো কমনলি এই জিনিসগুলো আমার দেখা লাগবে। হ্যাঁ, আর হলো এখানে একটা কোয়েশ্চেন করে যে কার্ডিনাল ফিচার অফ হার্ট ফেলিওর ইন চিলড্রেন। আমাদের ক্লিনিক্যালি কার্ডিনাল ফিচার গুলো আমরা আলাদা করতে পারি। বলো তো একটু, একজন বলো, কার্ডিনাল ফিচার অফ হার্ট ফেলিওর ইন চিলড্রেন।
শোনা যাচ্ছে? আচ্ছা, কার্ডিনাল ফিচার আমি বলে দিচ্ছি। একটা হলো তোমার টেকিকার্ডিয়া থাকবে, মানে আমি যদি পালস দেখি পালস রেটটা অনেক বেশি থাকবে। রেসপিরেটরি রেট যদি দেখি আমি রেসপিরেটরি রেট অনেক বেশি থাকবে টেকিপনিয়া, তাহলে আমার রিলিভেন্ট হিসেবে রেসপিরেটরি রেটটাও কাউন্ট করা লাগবে। নেক্সট হলো আমার এনলার্জ স্ট্যান্ডার্ড লিভার থাকবে, আর হলো কার্ডিওমেগালি থাকবে। কার্ডিওমেগালি ক্লিনিক্যালি কিভাবে বুঝবো? আমার অ্যাপেক্স বিটটা শিফটেড থাকবে। তাহলে আমার চারটা পয়েন্ট হয়ে গেল। একটা হলো টেকিকার্ডিয়া, টেকিপনিয়া, এনলার্জ স্ট্যান্ডার্ড লিভার এবং কার্ডিওমেগালি। নেক্সট হলো জেনারেল এক্সামিনেশন, একটা শর্ট কেস থাকতে পারে জেনারেল এক্সামিনেশনে। আচ্ছা, এখানে আরো কতগুলা বাকি রয়েছে। যেমন আমি যদি একটা টেস্ট বলি যে কনফার্ম করার জন্য কি টেস্ট বলবো, বলো একজন। শাহিদুজ্জামান বলো তো। স্যার ইকোকার্ডিওগ্রাফি। ওকে, ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা কনফার্ম হতে পারি। আরেকটা যদি বলি আমি একটা চেস্ট এক্সরে করতে পারি, কারণ আমার কার্ডিওমেগালি আছে কিনা। যেখানে ধরো ইকো করার সুবিধা নাই, তুমি পেরিফেরিতে আছো, সাপোজ ডাক্তার হওয়ার পরে তুমি উপজেলায় পোস্টিং, ইকো করার লোক নাই বা ইকো ফ্যাসিলিটিসই নাই, তাহলে আমি একটা চেস্ট এক্সরে করলেও কিছু ফাইন্ডিংস বুঝতে পারবো হার্ট শেপ দেখে। কিন্তু আমার ভিএসডি, পিডিএ, টফ এগুলো কনফার্ম করতে পারবো না। এগুলো কনফার্ম করার জন্য ইকোই লাগবে। এই একটা টেস্ট করলে ইকোকার্ডিওগ্রাম। ওকে, ট্রিটমেন্ট প্ল্যান হলো বিএসডি হলে এটা ম্যানেজমেন্ট প্ল্যানটা পরে নিবা। ইনিশিয়ালি আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দেই একটা পর্যায় পর্যন্ত, তারপরে সার্জিক্যাল লাগতে পারে, সবার সার্জিক্যাল লাগে। পিডিএ তে তোমার অবশ্যই ইনিশিয়াল স্টেজে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দেই, আইবুপ্রোফেন দিয়ে, ওরালি আইবুপ্রোফেন দিই। আর তা যদি দেয়া না হয় বা মেডিকেল ট্রিটমেন্ট রেসপন্স না করলে সার্জিক্যাল ট্রিটমেন্ট। টফে কোনো মেডিকেল ট্রিটমেন্টে আমরা পেলিয়েটিভ হিসেবে দেই, আলটিমেটলি তার ডেফিনিট ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। এএসডি তো সেম, আমাকে প্রথমে মেডিকেল পরে সার্জিক্যাল, কোনটা কি সেটা ডিটেইলস বললাম না, পরে নিবা তোমরা এগুলো। সাথে সাথে কমপ্লিকেশনস, এএসডি এর কমপ্লিকেশন কি হতে পারে, পিডিআর কমপ্লিকেশন কি হতে পারে, টফের কমপ্লিকেশন কি হতে পারে। নেক্সট হলো জেনারেল এক্সামিনেশনে পয়েন্টস গুলো এখানে কমনলি এনিমিয়া, জন্ডিস, এডিমা, ডিহাইড্রেশন, সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন। এখানে একটু কথা বলবো। সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশনে আমরা কি কি জিনিস দেখি? তিয়াম বলো। নেক রিজিডিটি দেখবো স্যার। নেক রিজিডিটি আর কার্নিক সাইন, ব্রুজিনস্কি সাইন, তিনটা জিনিস আমরা দেখি। বাচ্চাদের বেলা ইন এডিশন যদি তার ফন্টানেলি ওপেন থাকে তাহলে বালস ফন্টানেল থাকবে, হ্যাঁ, বালস স্ট্যান্স ফন্টানেল থাকবে ছোট বাচ্চাদের যদি ওপেন থাকে, সেটা আমরা একটা দেখবো। কনভালশনের কিন্তু থাকতে পারে এগুলো হিস্ট্রিতে, কিন্তু সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন বললে আমরা ওই তিনটাই বলবো, নেক রিজিডিটি, কার্নিক সাইন, ব্রুজিনস্কি সাইন। আর ছোট বাচ্চাদের আমরা টেন্স স্কিন সার্ভে বলা হয়েছে, পালস, বিপি, অ্যান্থ্রোমেট্রিক হাইট, বিএমআই, বিএসএ। এখানে কতগুলো জিনিস আছে তোমরা শিখা লাগবে। বিএমআই কিভাবে বের করতে হয়, তারপরে জেডি স্কোর কিভাবে বের করতে হয়, বডি সারফেস এরিয়া কিভাবে বের করতে হয়। এই তিনটা জিনিসের ফর্মুলাগুলো শিখা লাগবে, বইয়ে আছে, শিখে নিবা। এটা এখানে বলার কিছু নাই, এটা একটু শিখে নিবা। আর বইয়ে না পাইলে পরে এক সময় আমার সাথে ই করবা, ফোন দিবা। এখন ভাইবা নিয়ে একটু কথা বলতে চাই। টাইম আছে তোমাদের নাকি ক্লোজ করে দিব? তোমরা কি ইন্টারেস্টেড কিনা আর কন্টিনিউ করার জন্য? সিয়াম, জি স্যার। কন্টিনিউ করব কিনা? স্যার আপনার ইচ্ছা স্যার।
তোমরা বোর্ড না হলে আমি করি, কারণ ভাইবা রিলেটেড কিছু কথা বলবো আর আমাদের যে এক্সরে গুলো আছে এগুলো একটু দেখাই দেবো। যেমন ভাইবাতে দেখো এখানে বলছে ইনফেকশন, যে ডেঙ্গু, টিবি, ম্যালেরিয়া, এন্ট্রি ফিভার। আরেকটা জিনিস বলে রাখি, এখন তো করোনা ভাইরাসের প্যান্ডেমিক যাচ্ছে, নিশ্চয়ই কিছু কোয়েশ্চেন করোনা ভাইরাস রিলেটেড থাকতে পারে, তোমরা পড়বা কিন্তু করোনা ভাইরাস কোভিড-19 নিয়ে তো অনেক কি জানা হয়ে গেছে, তাও একটু পড়বা। ইনফেকশাস ডিজিজের মধ্যে ডেঙ্গু এখন সিজন চলে, ডেঙ্গুর কোয়েশ্চেন থাকতে পারে, টিবি, ম্যালেরিয়া, এন্ট্রি ফিভার। পয়জনিং এর মধ্যে কেরোসিন, ওপিসি, ড্রাউনিং, স্নেক বাইট। চাইল্ড সাইকিয়াট্রির মধ্যে অটিজম, এডিএসডি, অ্যানিউরেসিস। এগুলো কমন, এগুলো পড়বা। আমি কতগুলো সিনারি নিয়ে আসছি তোমাদের জন্য, এই জন্য আমি এখানে আলোচনা করতেছি না, এগুলো আমি একটু সিনারি বেস বলবো যেরকম পরীক্ষাতে থাকে। এখানে কতগুলো এক্সরে দেখাচ্ছি, বোঝা যাচ্ছে এক্সরেটা একটু রেশিং হবে, পড়াশোনা থেকে বের হয়ে যায় এক্সরে গুলো দেখে। এটা বুঝতে পারতেছো কিসের এক্সরে? কোন জায়গার এক্সরে এটা বুঝতেছো তো? শাহিদুজ্জামান বলো। হ্যাঁ স্যার, অ্যাবডোমেন ল্যাটারাল ভিউ। আচ্ছা, এটা আসলে একটা কন্ট্রাস্ট এক্সরে। হ্যাঁ, এটা কন্ট্রাস্ট এক্সরে। দেখো এই যে পায়খানার রাস্তা দিয়ে একটা, দেখো এই দেখা যাচ্ছে তারের মতো দেখা যাচ্ছে না, এদিকে ডাই দিচ্ছে, মানে পারফেক্টলি ডাই দিয়ে কন্ট্রাস্ট মিডিয়া দিয়ে ইউজুয়ালি বেরিয়াম দেওয়া হয় দিয়ে, তাহলে এটা হলো রেক্টাল এনিমা। হ্যাঁ, এক্সরে বেরিয়াম এনিমা। হ্যাঁ, বেরিয়াম এনিমা বললে এইভাবে করে, মানে এনিমা দিয়ে তারপরে করা হয়েছে। এখানে দেখো এই জায়গায় এই প্রক্সিমাল টু দ্যাট খুব হিউজলি ডাইলেটেড, তাই না? ডাইলেট হয়ে গেছে, এই জায়গায় একদম চিকন হয়ে গেছে, তার মানে এই জায়গায় অ্যানোরেক্টাল এরিয়াতে একটা ব্লক আছে, বা রেক্টামে ব্লক, সেজন্য আসছে। মানে কনজেনিটাল হাসপাং ডিজিজ নাম শুনছো তো? এ গ্যাংলিওনিক মেগাকোলন একটা থাকে না, কনজেনিটাল এ গ্যাংলিওনিক মেগাকোলন বা হাসপাং ডিজিজ। এগুলো তোমাদের রিলেটেড আসবে না, কিন্তু পেডিয়াট্রিক্স পড়া বা বিবিএস হবা তো তোকে জানাতে লাগবে। একটা বাচ্চা এরকম হিউজলি ডিস্টেন্ডেড অ্যাবডোমেন নিয়ে আসছে, বাচ্চাটা জন্মের পর থেকে ঠিকমতো পায়খানা করে না, করলো অল্প স্বল্প একটু পড়ছে, তাহলে এবং খুব সিভিয়ার কেস হলে পায়খানা করবেও না, বাউল মুভ করবে না, তাহলে আমাদের একটা ধারণা থাকতে পারে যে এটা হাসপাতাল হতে পারে। এগুলো পরীক্ষাতে লাগবে না, জাস্ট আমাদের জানার জন্য। এটা যেগুলো পরীক্ষা লাগবে আমি হাইলাইট করব। এটা চেস্ট এক্সরে। হ্যাঁ, চেস্ট এক্সরে দেখো এই পাশটা পুরো হোমোজেনাস ওপাসিটি হয়ে গেছে, এবং হার্ট দেখো একদম রাইট সাইডে চলে আসছে, রাইট সাইডে মেডিয়াল শিফটিং হইছে, হোমোজেনাস ওপাসিটি। কি হইতে পারে পসিবল? একজনের রেসপন্স করো। পেরিকার্ডিয়াল ইফিউশন, কার্ডিওমেগালি। পেরিকার্ডিয়াল ইফিউশন কেন? কার্ডিওমেগালি, কার্ডিওমেগালি তো এখানে মাপাটা মুশকিল, কারণ হলো আমি পুরা প্লুরাল ইফিউশন। ইয়েস, প্লুরাল ইফিউশন। আমার দেখো লেফট হেমিথোরাক্স হোমোজেনাস ওপাসিটি আছে, এটার কারণে আমার মেডিয়াস্টালটা শিফট হয়ে চলে গেছে, ট্রাকিয়া শিফট হয়ে গেছে, তাহলে এই জায়গায় তো হয় ফ্লুইড নালে পাস, তাহলে এটা ডিডি হতে পারে, এটা প্লুরাল ইফিউশন হতে পারে, কি হতে পারে পায়োথোরাক্স হতে পারে। তাহলে এটা হতে পারে প্লুরাল ইফিউশন। ওকে, এটা প্লুরাল ইফিউশন। জাস্ট এটা দেখো, প্লুরাল ইফিউশন হলে এখান থেকে কোয়েশ্চন সেটা না, এরকম ডায়াগনোসিস তোমরা সবাই পারবা। আরো অনেক এক্সরে দেখলে যে এটা প্লুরাল ইফিউশন, এক্সরে যদি বলতে ভুল করো তাহলে কিন্তু ডিসক্রেডিট। এক্সরেটা বলার পরে তার ডিফেন্ডিংটা হলো পয়েন্ট। হ্যাঁ, এটা একটা পয়েন্ট যে তুমি আইডেন্টিফাই করতে পারছো কিনা এক্সরেটা, তাহলে এটা এক্সরে আইডেন্টিফাই করলাম, এটা প্লুরাল ইফিউশন। তখন বলবে এই প্লুরাল ইফিউশনের বাচ্চাটা তোমার কাছে লাইভ মানে কি নিয়ে আসতো, তুমি আসার পর তো বাচ্চা তো আর এক্সরে নিয়ে আসবে না, আসবে তো কমপ্লেইন নিয়ে। কমপ্লেইন নিয়ে আসার পর তুমি হয়তো সাসপেক্ট করে এক্সরে দিবা, তারপরে তুমি এটা পাবা। তো এর আগের সিনারিওটা কি একটু কল্পনা করলে কি আসতে পারে, কেমন প্রেজেন্টেশন হতে পারে? সিয়াম বলো। স্যার, কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট পেইন। গুড, কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট পেইন নিয়ে আসতে পারে, এটা হলো কমপ্লেইন।
এক্সামিন করলে এই যে চেস্ট এক্সামিনেশন শিখছো না, তাহলে এটা কি হবে, ইন্সপেক্ট করলে কেমন হবে, চারটা পয়েন্ট দিয়ে বলো, ইন্সপেকশনে কেমন পাবো, পালপেশনে কেমন পাবো, বলো। স্যার ইন্সপেকশনের লেফট সাইড রেস্ট্রিক্টেড স্যার। হ্যাঁ, মুভমেন্ট রেস্ট্রিক্টেড লেফট সাইডে, ওকে। তারপরে আর স্যার পালপেশনে পাওয়া যাবে চেস্ট এক্সপান্সিবিলিটি রিডিউস ইন দ্য লেফট সাইড and vocal femtus sir at the reduce and percussion of the stonital and auscultation of the sir auscultation of the sir breath sound at the diminished and the vocal resonance is reduced. reduced হবে, absentই পাওয়া যাবে, হ্যাঁ, প্লুরাল ডিভিশন হলে absent to reduced absent mainly, তাহলে এই ওকে, ভালো ফাইন্ডিংস অলসো। তাহলে সবাই তো শুনলাও, এইভাবে পড়তে হবে, পড়ার স্টাইলটা বোঝানোর জন্য আমি বলছি। এক্সরেটা প্রথমে তোমাকে রিড করতে দিবে, এটা কি তুমি ডায়াগনোসিস বলবে, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বললে তখন বলবে যে এটা ক্লিনিক্যালি কি নিয়ে প্রেজেন্ট করবে তোমার কাছে, তুমি সেটা বললা যে রিলেভেন্ট আর কি ইনভেস্টিগেশন করা যেতে পারে এটাকে টু রিচ ইওর বা কনফার্ম ইওর ডায়াগনোসিস অর কনফার্ম ইওর ইটিওলজি, এটা কনফার্ম করার জন্য আর কি কি ফার্দার ইনভেস্টিগেশন করা যেতে পারে। আরেকজন একটু রেসপন্স করো। প্লুরাল ফ্লুইড স্টাডি, আমরা স্টাডি করতে পারি, এটা একটা ভাইটাল দিয়ে সাথে আমরা যদি একটা সিবিসি ব্লাড টেস্ট করি, ব্লাড পিকচার করলে তার ইনফেকশাস কোনো আছে কিনা সেটা, ওকে। এবং এটা কনফার্মও হয়ে যাবে পানি না পাস না ব্লাড, তাই না? যদি আমি এটা করি প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করি, এটা পাসও হইতে পারে, ফ্র্যাঙ্ক এমনি প্লুরাল ফ্লুইডও হইতে পারে, আবার ব্লাড মিক্সড হতে পারে বা শুধু ব্লাড হতে পারে। এটা দেখো তোমাদের ল্যাবের না, জাস্ট রিফ্রেশিং এর জন্য দেখছি যে এই ধরনের তো রোগ নিয়ে আসতে পারে, এটা আমি বলে দেই, তোমরা বলতে পারবে না। এটা হলো দেখো, এটা চেস্টে এটা কন্ট্রাস্ট এক্সরে করছে একটা ইসোফেগাস বা বেরিয়াম মিল করছে, না বেরিয়াম মিল এক্সরে করছে, তার কয়েল অফ ইন্টেস্টাইন সব চেস্টের মধ্যে দেখা যাচ্ছে, তাই না? তার মানে ডায়াফ্রামেটিক হার্নিয়া, এটা ডায়াফ্রামেটিক লেগ সব কন্টেন্ট আমার চেস্টে চলে গেছে। আমরা কিন্তু জানি যে চেস্টে নরমালি ইন্ট্রাথোরাসিক প্রেসার বেশি না ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বেশি? রেসপন্স একজন করো। ইন্ট্রা অ্যাবডোমিনাল বেশি প্রেসার, অ্যাবডোমিনাল প্রেসার বেশি। যদি এখানে লিকিংস হয় দেখো সবগুলো পুশিং করে ভিতরে চলে আসছে, তাহলে এই বাচ্চাটা দেখো সিভিয়ার রেসপিরেটরি কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া ইউজুয়ালি ইমিডিয়েটলি আফটার বার্থ, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, সায়ানোসিস, গ্রান্টিং এগুলো নিয়ে আসতে পারে। আসলে আমরা এটা আর ফিজিক্যালি যদি আমরা এক্সামিনেশন করি, অ্যাবডোমেনটা দেখো সব কন্টেন্ট চলে গেছে, তাহলে অ্যাবডোমেনটা কি হবে, একদম স্ক্যাফয়েড এবং কোনো অনেক খালি খালি হয়ে যাবে নরমালি ক্লিনিক্যালি যদি আমরা দেখি। আর এখানে অসকালটেট করলে বাউল সাউন্ড চেস্টে পাওয়া যাবে। আর বাচ্চাটাকে যদি ফিডিং দেওয়া হয় তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস আরো বেশি অ্যাগ্রাভেট করবে, কারণ খাইলে খাবারটা এসে এখানে আরো স্টোমাকটা এনলার্জ হলে লাংসকে আরো বেশি কম্প্রেস করবে, তার সিম্পটম গুলো আরো অ্যাগ্রাভেট করবে। এই ধরনের কেসও আসতে পারে, মানে খুব বেশি আসলে এটা তোমাদের পড়ার দরকার নাই, যে জানার জন্য বলছি। এটা তোমাদের পরীক্ষার কেস, এটা দেখেই চিনে ফেলছো নিশ্চয়ই। বলো তো একজনের এটা কিসের এক্সরে? সকালে দেখছো তো এক্সরে, বলো। টেট্রালজি অফ ফ্যালট। গুড, টেট্রালজি অফ ফ্যালট। এখান থেকে কোশ্চেন কি হবে আমি সেটা বলে দিচ্ছি, যেহেতু আইডেন্টিফাই করে ফেলতেছো। কেন টেট্রালজি অফ ফ্যালট বললাম? আমরা দেখো বুট শেপ হার্ট, বুটের এটা দেখো পায়ের সামনের দিকে, এই যে এটা মাথাটা, এইটা দেখো কনকেভ পালমোনারি কোনাস, পালমোনারি কোনাসটা কনকেভ আছে। কারণ হলো আমরা জানি যে টফের কম্পোনেন্ট হলো চারটা, একটা হলো অবস্ট্রাকশন অফ দ্য রাইট আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, আর বিএসডি, এই দুইটা হলো আমার প্রাইমারি কম্পোনেন্ট। রাইট আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন এই কারণে বললাম, এটা পালমোনারি ফ্র্যাঙ্ক পালমোনারি স্টেনোসিস হতে পারে, পালমোনারি হাইপোপ্লাসিয়া হতে পারে, বা এটা লেস ডেভেলপ থাকতে পারে, এজেনেসিসও অনেকের এজেনেসিস তার বাঁচবে না, মানে এই ধরনের কন্ডিশন থাকতে পারে। আর এইদিকে সেই কারণে আমার পালমোনারি আর্টারিগুলো যেহেতু সাপ্লাই কম, তার ডেভেলপমেন্ট কম, এই জায়গাটা ফুল হবে।
এই জন্য যেটা কনকেভ, পালমোনারি কোনাসটা কনকেভ। আর এইদিকে যেহেতু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, দেখো রাইট বর্ডারটা একটু কনকেভ হয়ে গেছে, সরি কনভেক্স। এই সব মিলিয়ে আমার হলো একটা বোর্ড শেপ হয়ে গেছে। আরো আদার্স ফাইন্ডিংস গুলো অলিগেমিক লাং ফিল, লাং ফিল নরমালি হলো 1/3 সরি 2/3 আমার ব্রঙ্কো পালমোনারি যে মার্কিংস গুলো, এই যদি আমি লংগিটিউডালি তিনটা ভাগ, দুইটা দাগ দিয়ে তিনটা ভাগ করি একটা হেমিথোরাক্সকে, তাহলে মিডিয়াল 2/3 ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস থাকে। যদি ল্যাটারাল থার্ডে চলে আসে সেটাকে বলি আমরা প্ল্যাথরিক লাং ফিল। আর যদি কনফাইন টু অনলি মিডিয়াল 1/3 তাহলে আমরা বলি অলিগেমিক লাং ফিল। এই ক্ষেত্রে দেখো শুধু মিডিয়ালি কনফাইন, তাহলে এটা আমার অলিগেমিক লাং ফিল আছে। কেন অলিগেমিক হয়? যেহেতু আমার পালমোনারি সার্কুলেশনে ব্লাড কম যায় সেজন্য। তাহলে প্রাইমারি কম্পোনেন্ট আর সেকেন্ডারি কম্পোনেন্ট দুইটা, একটা হলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে আর ওভার রাইডিং অফ দা এওরটা, সেটা হলো সেকেন্ডারি কম্পোনেন্ট। এই ক্ষেত্রে আমরা ফিচার কি নিয়ে আসতে পারে, কমপ্লিকেশনস কি হতে পারে, ট্রিটমেন্ট প্ল্যান কি, সেটা পড়া লাগবে। এটা কি একটা বলো রিভিশন তো এখন, এই জন্য জিজ্ঞেস করতেছি, তাহলে পরীক্ষায় চিনে যাবা। এই ডিজিজের নাম বলে ফেলো। রিকেটস। ওকে, পয়েন্টস গুলো আমি বলে দিচ্ছি। দেখো এটার কাপিং আছে, ফ্রেইং আছে, জেনারেলাইজড অস্টিওপেনিয়া। ছবি তোলার কারণে হয়তো বোঝা যাচ্ছে না, আর বেশি সাদা দেখা যাচ্ছে, আসলে এত সাদা থাকবে না, আরো ব্ল্যাকিশ হয়ে যাবে বনস গুলো। আর হলো এইখানে তো ইপিফাইসিস দেখাই যাচ্ছে না, যদি এখানে ইপিফাইসিস থাকতো হেমাটোফাইসিস আর ইপিফাইসিস গ্যাপটা বেড়ে যেত। আর ওয়াইডেনিং, এই যে এইখান থেকে দেখো রিস্টটা ওয়াইড হয়ে গেছে না, ওয়াইডেনিং, কাপিং, ফ্রেইং, রিনকেস গ্যাপ বিটুইন এপিফাইসিস এন্ড মেটাফাইসিস হবে। আর হলো জেনারেলাইজড অস্টিওপেনিয়া। এই কয়েকটা ফিচার হলো এক্স-রে ফিচার। নেক্সট হলো আর কি কি টেস্ট আছে যেগুলো দিয়ে কনফার্ম করা যায়, এই কোশ্চেন করতে পারি। তাহলে আমার বায়োকেমিক মানে ব্লাডের টেস্ট, তাহলে ব্লাডে আমি সিরাম ক্যালসিয়াম, সিরাম ইনঅর্গানিক ফসফেট এগুলো দেখবো। এবং রিকাইটিক ইনডেক্স বলে একটা কথা আছে, প্রোডাক্ট অফ, যদি আমি সিরাম ক্যালসিয়াম এবং সিরাম ফসফেটের গুণ করি সেটা যদি 30 এর কম হয় তাহলে রিকেট কনফার্ম, 30 to 40 হলে পসিবল, আর 40 এর উপর হলে রিকেটস না। তাহলে এই একটা আমরা রিকাইটিক ইনডেক্স আমরা দেখতে পারি। তাহলে সিরাম ক্যালসিয়াম এবং ফসফেট দেখব। সিরাম প্যারাথরমোন লেভেলটা দেখব, শুধুমাত্র হাইপোফসফেটেমিক রিকেট ছাড়া বাকি সবগুলো রিকেটসেই আমার সিরাম প্যারাথরমোন লেভেলটা বেড়ে যায়, সেকেন্ডারিলি এটা বেড়ে যায়, তাহলে ওইটা আমরা দেখতে পাবো। আরেকটা জিনিস সব রিকেটসেই এটা বাড়বে, সিরাম অ্যালকালাইন ফসফেটেজ, মানে যেখানে বোন এক্সট্রাকশন হবে সেখানে সিরাম অ্যালকালাইন ফসফেটেজটা বেড়ে যাবে। তাহলে আদার্স টেস্ট, ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো আমার ইউজুয়ালি এখানে একটা ইটিওলজির উপর ডিপেন্ড করবে যে রিকেটস এটা কোন ধরনের রিকেটস। যদি আমার নিউট্রিশনাল রিকেটস হয় ট্রিটমেন্ট এক ধরনের, রেনাল রিকেটস হলে ট্রিটমেন্ট এক ধরনের, হেপাটিক হলে এক ধরনের। তাহলে কমনলি আমাদের বাচ্চাদের বাংলাদেশে নিউট্রিশনাল রিকেটসটাই বেশি হয়। নিউট্রিশনাল রিকেটস এর মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বেশি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ওটা কম্বাইন্ড ডেফিসিয়েন্সিও পাওয়া গেছে, সেগুলো আমরা এগুলো। তাহলে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে দিব, ট্রিটমেন্ট দিব থেরাপি হিসেবে। স্টস থেরাপি 3 লাখ থেকে 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, এটা আমরা এট এ টাইম দিব। বাজারে পাওয়া যায় হলো 2 লাখ ইউনিটের ইনজেকশন পাওয়া যায়, তাহলে আমরা দুইটা দিয়ে দেই, তাহলে 3 আর 6 মাঝামাঝি 4 লাখ হয়ে যায়। দুইটা ইনজেকশন আমরা 2 থাই বা বাটককে যেখানে আইএম ডি আইএম আমরা দিয়ে দিই এট এ টাইম। এটা হলো স্টস থেরাপি, ভিটামিন ডি দিলাম। পাশাপাশি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি তার ডেইলি রিকোয়ারমেন্টসটা মিট আপ করার জন্য আমরা দেই বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো ভিটামিন ডি 400 ইন্টারন্যাশনাল ইউনিট, আর ক্যালসিয়াম 350 থেকে 1000 এর পর্যন্ত আমরা ডেইলি দিতে পারি। তো বাজারে একটা আছে 600 ক্যালসিয়াম প্লাস 400 ভিটামিন ডি, এরকম কম্বিনেশনে পাওয়া যায়, সেগুলো আমরা দিয়ে দিই ডেইলি একটা করে 1 মাস খাবে। সাথে সাথে আমার ডায়েটারি মডিফিকেশন লাগবে না, তাহলে বারবার তো রিকেটস হয়ে যাবে। ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিলাম তাহলে হবে না, তাহলে তার গুড সানলাইট এক্সপোজার, ভিটামিন ডি এর মেটাবলিজমে আর গেলাম না আমি, তোমরা জানো যে ভিটামিন ডি এর মেটাবলিজমের জন্য আমার সানলাইট দরকার, তাহলে সানলাইট এক্সপোজার হতে হবে। পাশাপাশি তারে আমার
ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এনরিচ যেসব ডায়েট গুলো আছে সেগুলো খাওয়ার পরামর্শ দিতে হবে, তাহলে তার রিকেটসটা হবে। এটা বোঝা যাচ্ছে এটা কিসের এক্সরে? স্কারভি। পয়েন্ট দেখে স্কারভি বললা, শুধু পয়েন্ট গুলো বলো আমাকে। হইছে তোমার ডায়াগনোসিস হইছে? এই দেখো এখানে ইপিফাইসিসটা একদম রিং এর মতো হয়ে গেছে, এখানে ইপিফাইসিসটা দেখো রিং এর মতো একটা মার্জিন হইছে না, আর মাঝখানটা ব্ল্যাকিশ। এত ভালো বোঝা যাচ্ছে না, মাঝখানটা ব্ল্যাকিশ মানে, আর এইখানে হোয়াইট লাইন ভালো বোঝা যাচ্ছে না, এটা আন্দাজে বোঝায় লাভ নেই তোমাদের, থিওরিটিক্যালি বলতেছি। এখানে রিংইং অফ দা ইপিফাইসিসটা রিংইং হয়ে যায়, এখানে হোয়াইট লাইন একটা তৈরি হয়ে যায়, হোয়াইট লাইন অফ ফ্র্যাঙ্কেল এটা থাকে, কর্নার স্পার্ট থাকে, আর এই লুকিংসটা একসাথে দেখে মনে হয় একটা বার্গারের মতো, হ্যাঁ, কুইন বার্গার সাইন বলে এটাকে। এই যে ইপিফাইসিসটা তোমার একদম রিংইং হয়ে বার্গার শেপ। এখানে একটা আছে, এটা হলো কি দেখা যাচ্ছে, এটা বলো এটা কি? ডায়াগনোসিস শেষ করে দিব শেষের দিকে। স্যার পেরিকার্ডিয়াল এফিউশন। সরাসরি পেরিকার্ডিয়াল এফিউশন বললো না, এটা কার্ডিও। স্যার পেয়ার শেপ হার্ট এন্ড কার্ডিওমেগালি স্যার। গুড, তাহলে ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো, তাহলে একটু রয়েস হয়ে বলবা, নিয়ম হলো যে তুমি জানো আস্তে আস্তে বের করো। এটা কার্ডিওমেগালি বললাম, তখন বলবো কার্ডিওমেগালি হলে কি হতে পারে, তখন পেরিকার্ডিয়াল এফিউশন হতে পারে, এটা হার্ট ফেলিওর হতে পারে। হার্ট ফেলিওর না, কারণ হলো আদার্স যে লাং ফিলগুলো ক্লিয়ার আছে। পেরিকার্ডিয়াল এফিউশন একটা হতে পারে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ডিসিএম নাম শুনছো? রেসপন্স করো, ডিসিএম নাম শুনছো কিনা? জি স্যার। ভিটামিন বি1 এর অভাবে কি কি রোগ হয়? বেরি হইতে পারে, ওয়েট বেরি আছে, ড্রাই বেরি আছে, তাই না? ড্রাই বেরি সেক্ষেত্রে একটা হলো তোমার এই যে কার্ডিও মেগালি হইতে পারে, কার্ডিও মায়োপ্যাথি হতে পারে, হ্যাঁ, ভিটামিন বি1 এর অভাবে, থায়ামিনের অভাবে। তাহলে আমরা এটাও চিন্তা করা লাগছে যে মেল নারিশড বেবি এরকম যদি হয়, তাহলে ওইটাও মাথায় রেখে আমরা কিন্তু থায়ামিন থেরাপি দেই অনেক সময়। ঠিক আছে, এটা জাস্ট এত কঠিন গুলো আসবে না তোমাদের। এটা সকালে মনে হয় এটা দেখাইছে, বলো তো এটা দেখে জাস্ট ডায়াগনোসিস বলো, কিছু বলবো না এটা নিয়ে। ডায়াগনোসিস বলো। স্যার লাং অ্যাবসেস। গুড, কেন লাং অ্যাবসেস বললা? দেখো এয়ার ফ্লুইড লেভেল আছে, স্যার আবার এয়ার ফ্লুইড লেভেল আছে স্যার, এদিকে দেখো একটা ক্যাভিটি। হ্যাঁ, একটা ক্যাভিটি ইরিটেশন আছে। সেজন্য এটা ফাইন্ডিংস কি হবে, ট্রিটমেন্ট কি হতে পারে, আদার্স টেস্ট কি করা যেতে পারে, এগুলো একটু পড়া লাগবে। এবং ট্রিটমেন্ট ডিউরেশন ইম্পর্টেন্ট এটাতে। ইউজুয়ালি 4 থেকে 6 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, তার মধ্যে হাফ মানে 2 থেকে 3 সপ্তাহ ইনজেক্টেবল, বাকিগুলো ওরাল। এবং ইউজুয়ালি মাল্টিপল অ্যান্টিবায়োটিক, অ্যাট লিস্ট 2 or 3 অ্যান্টিবায়োটিক্স আমি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এবং অ্যানারোবিক কভারেজ সহ দেওয়া লাগে। অ্যানারোবিক কভারের জন্য আমরা মেট্রোনিডাজল, গ্রাম পজিটিভের জন্য আমরা স্টেফাইলোককাস চিন্তা করে ফ্লুক্লোক্সিন অথবা ভ্যানকোমাইসিন, আর সাথে একটা আমরা সেফালোস্প্রিন গ্রুপের যে কোনো একটা সেপ্রাইকন বা এইচএস। এই যে এবার আমি বোর্ড ভাইবা রিলেটেড বলতেছি, দেখা যায় এগুলো পড়তে পারো নাকি? মনে হয় না।
স্যার স্লাইড ভিউয়ের সাইজটা একটু বড় করে দিলে ভালো বোঝা যাবে আর কি। এখন বোঝা যায়? এখন বোঝা যায়? জি হ্যাঁ, স্যার জি বুঝছি। স্যার। আচ্ছা, এটা আমি কিন্তু একদম প্রফের একটা কোয়েশ্চেন নিয়ে আসছি। দেখো বোর্ড লেখা আমি উপরে শুধু কেটে দিছি। সালের ছিল। কোয়েশ্চেনগুলো কিভাবে হবে? বোর্ডের কোয়েশ্চেনগুলো এরকম শীট থাকবে। তুমি নিজেই করবা, নিজেই আনসার করবা। স্যাররা বসে শুনবে শুধু। আর মাঝখানে মাঝখানে ইন্টারফেয়ার করবে। সাপোজ এই একটা দেখো, a 3 days old baby presented with stop feeding oil and decreased movement of limbs. His respiratory rate was 66 breaths per minute. His mother had a history of prolonged rupture of the membrane for 24 hours. 3 days old, কিন্তু দেখো কতগুলো জিনিস খেয়াল রাখা লাগছে। এখানে একটা 3 days, তাহলে এটা আমার কিসের মধ্যে পড়ে গেছে? নিউনেটে, তাই না? নিউবর্ন বেবিতে পড়ে গেছে। তাহলে এটা আমি নিউবর্ন বেবির প্রবলেম নিয়ে চিন্তা করব। তাহলে 3 দিনের বাচ্চা খাওয়া দাওয়া ঠিকমতো করতেছে না, মুভমেন্টও হচ্ছে না, রেসপিরেটরি রেট বেশি আছে, দেখো 66। নরমালি আমার কত থাকার কথা? 60 আর লেস দেন 60, তো 60 এর বেশি হয়ে গেছে। মাদারের এবার প্রলং রাপচার অফ দা মেমব্রেনের হিস্ট্রি আছে, মানে একটা রিস্ক ফ্যাক্টরের হিস্ট্রি আছে তার ইয়ে হওয়ার জন্য। হোয়াট ইজ ইওর মোস্ট লাইকলি ডায়াগনোসিস? একজনের রেসপন্স করো তো, কি হতে পারে? পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া স্যার। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া যে বলছো সে রং বলছো। আরেকজন কি জানি বলতেছিল? নিউনেটাল সেপসিস। গুড, নিউনেটাল সেপসিস। যেমন ক্লু আছে। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হলে এইখানে একটা ডিফারেন্স। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া তো রেসপিরেটরি রেট বেশি হবে না, এত কানবে না, হিস্ট্রিটা এইভাবে থাকবে, ডিলেড ক্রাই অর নট ক্রাইং সিন্স বার্থ, এই ধরনের যদি হিস্ট্রি দেয়, মানে সিনারিও থাকে, তাহলে তুমি পেরিনেটাল অ্যাসফিক্সিয়া সাসপেক্ট করবা। একটু ক্লু দিয়ে রাখলাম তোমাদের, ঠিক আছে? তাহলে এটাতে বুঝাই যাচ্ছে, দেখো খাওয়া দাওয়া করতেছে না, তারপরে এই যে এই হিস্ট্রি দিয়ে মায়ের প্রলং রাপচার একটা রিস্ক ফ্যাক্টর অফ আর্লি অনসেট নিউনেটাল সেপসিস। তুমি নিউনেটাল সেপসিস ঠিক আছে, সেটা আমি আবার ডে দিয়ে ভাগ করা যাইতো না। বিফোর 7 days আমরা আর্লি অনসেট নিউনেটাল সেপসিস, আফটার 7 days আমরা লেট অনসেট বলি। বইয়ে যদিও 72 আওয়ার্স এর একটা বার আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত এটাই বলি। তাহলে এটা আর্লি অনসেট নিউনেটাল সেপসিস। সেকেন্ড কোশ্চেনে দেখো, নেম 2 কমন ব্যাকটেরিয়াল রেসপন্সিবল ফর দা ডিজিজ। এখানে যদি তুমি ডায়াগনোসিসটা ক্ল্যারিফাই না করো যে এটা আর্লি অনসেট না লেট অনসেট, দেখুন অর্গানিজমের নামও কিন্তু তোমরা আবার বলতে পারবে না, কারণ হলো আর্লি অনসেটের এক ধরনের প্যাথোজেন আর লেট অনসেটে অন্য এক ধরনের প্যাথোজেন, মানে কমনলি রেসপন্সিবল। ওভারল্যাপিং আছে কিছু, কিন্তু কমন। তাহলে এখানে দুইটা কমন অর্গানিজম কি হবে রেসপন্স করে একজন? পারবে না? গ্রাম নেগেটিভ বলো, বলে দিছি গ্রাম নেগেটিভ অর্গানিজম ইকোলাই। হ্যাঁ, ইকোলাই মোস্ট কমন। আর গ্রুপ বি স্ট্রেপ্টোককাস হতে পারে, প্রোটিয়াস হতে পারে, ক্ল্যাপসিলা হতে পারে, এগুলো দিয়ে হতে পারে। হাউ উইল ইউ ইনভেস্টিগেট দা কেস? আমরা কি করতে পারি ইনভেস্টিগেট করার জন্য? সেপটিক যে স্ক্রিনিং টেস্ট গুলো আছে, সেপটিক স্ক্রিনিং করতে পারি। তবে গোল্ড স্ট্যান্ডার্ড হলো ব্লাড কালচার। তাহলে সেপসিস বা সেপটিসেমিয়ার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হলো ব্লাড কালচার, আমরা সেপটিক স্ক্রিনিংও করতে পারি। এইভাবে জাস্ট প্রোটোটাইপ আমি একটা আরেকটা বলতেছি। A 4 years old girl got admitted into the hospital with the complaints of cough and fever for 20 days. 20 দিনের জ্বর কাশি। এটা 4 বছরের মেয়ে বাচ্চা, treated with antibiotics and salbutamol, but no improvement occurred. She had contact with TB patient. On examination, she had respiratory rate 52 breaths per minute, temperature 100.2 degree Fahrenheit, breath sound vesicular with bilateral occupation on both lung fins. What is your most likely diagnosis? Bolo. Pulmonary TB. Pulmonary tuberculosis. Okay. What are the investigations you suggest to reach a diagnosis? তাহলে কি ইনভেস্টিগেশন করব আমরা, বলো তো? আনসার করো, লাইনে থাকো। Sputum for AFB. দেখো বাচ্চার বয়স কিন্তু 4 বছর, বাচ্চাদের এই বয়সে 8 বছরের নিচের বাচ্চাদের স্পুটাম প্রোডাকশনটা খুব একটা হয় না। তাহলে আদার ইনভেস্টিগেশন গুলো বলো স্পুটাম ছাড়া।
সিবিসি করতে পারি স্যার। একটা সিবিসি করতে পারি ডিউরেশন। যেহেতু পালমোনারি টিবি বলছো, তো চেস্ট এক্সরে বলো না কেন? প্রথমে বলবা চেস্ট এক্সরে, নেক্সট বলো তুমি এমটি। তাহলে তোমার টিবি গাইডলাইন তোমরা পড়ছো কিনা? টিবি গাইডলাইনে কিন্তু তোমার চেস্ট এক্সরে, মন্টাক্স টেস্ট, তারপরে জিন এক্সপার্ট টেস্ট এগুলো লেখা আছে না? তাহলে জিন এক্সপার্ট করতে হলে আমি তো স্পুটাম এখানে পাবো না, এই ক্ষেত্রে আমার গ্যাস্ট্রিক লারেজ লাগবে। বাচ্চাদের আমরা গ্যাস্ট্রিক নেজো গ্যাস্ট্রিক টিউব দিয়ে ফ্লুইড অ্যাসপিরেট করে সেইটাকে আমরা জিন এক্সপার্ট টেস্টে পাঠাই। তাহলে ওই তুমি প্রথমে বলবা সিবিসি করতে পারি, একটা চেস্ট এক্সরে করতে পারি, এমটি করতে পারি, আর হলো জিন এক্সপার্ট টেস্ট করতে পারি। এখানে স্পুটাম তো প্রডিউসড হয় না বাচ্চাদের, সেই জন্য এই টেস্টগুলো আমরা করতে পারি এবং কোনটা কি হবে সেটা পড়ে। What is the treatment plan of this condition? ট্রিটমেন্ট তো আমরা জানি যে অ্যান্টিটিউবারকুলার ট্রিটমেন্ট দিতে হবে এবং এটা আমরা 6 মান্থ দিব। এখানে 6 মান্থ 3 ড্রাগস দিব বাচ্চাদের বেলায় যদি ক্যাভিটি রিলেশন না হয়, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন এবং পাইরাজিনামাইড দিব। ইথাম্বিউটলটা অনেক সময় আমরা 3 ড্রাগস হলে ইথাম্বিউটলটা থাকে না, 4 ড্রাগস 4 এফটিসি হলে ইথাম্বিউটল সহ। তাইলে আমরা ক্যাটাগরি করা আছে 1 2 ওগুলো দেখে তোমরা ক্যাটাগরি 1 এ পাবে এটা, তাই না? ক্যাটাগরি 1 ট্রিটমেন্টে 3 ড্রাগস। A 10 years old girl presented with multiple joint swelling for 3 months. কি হতে পারে? 2 differential diagnosis. 10 বছরের মেয়ে বাচ্চা 3 মাস ধরে জয়েন্টে ব্যথা, তাও মাল্টিপল জয়েন্ট। রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভারের পেইন কি 3 মাস ধরে থাকবে? হিমোফিলিয়া। হিমোফিলিয়া মাল্টিপল জয়েন্ট হবে? জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। হ্যাঁ, জেআইএ, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। যেহেতু ফিমেল বেবি, তার সাথেই আরেকটা আমরা বলবো এসএলই, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যদি দুইটা ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলি, তাহলে দেখো আমি এক্সপ্লেইন করি, তাহলে তোমাদের ভুলটা বুঝতে পারবা। রিউমেটিক ফিভার না, কারণ ইউজুয়ালি রিউমেটিক ফিভার শর্ট হিস্ট্রি নিয়ে আসে এবং মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস হয়, যে এবং লার্জ জয়েন্ট থাকে, শর্ট হিস্ট্রি থাকে। বলে যে আজকে ধরো 4-5 দিনের একটা ব্যথা নিয়ে আসলো, যে প্রথমে নিতে ধরছে রাইটে, তারপরে লেফটে আসছে, বা অ্যাঙ্কেলে আসছে, বা এলবোতে আসছে, বা রিস্টে আসছে, এভাবে মানে হাঁটাহাঁটি করে জয়েন্ট পেইনটা। এটা একটা ধরো শর্ট হিস্ট্রি, সাথে হলো খুব ফিভার থাকে, এটা একটা। এবং পেইনটা খুব বেশি মানে থাকে সহ্যের বাইরে, আর এগুলোতে অত বেশি পেইনটা থাকবে না, এটা একটা। আর হলো এই জন্য ওইটা বাদ। আরেকজন হলো হিমোফিলিয়া। হিমোফিলিয়াতে হলো ইউজুয়ালি মাল্টিপল জয়েন্ট হয় না, সিঙ্গেল জয়েন্ট হয়, এবং ইউজুয়ালি ম্যাক্সিমাম সময় নি জয়েন্ট আসে বেশি, অন্যান্য জয়েন্ট হতে পারে, তবে নি জয়েন্ট বেশি, কারণ হলো হাঁটাহাঁটি বা নি বা অ্যাঙ্কেলটাই বেশি হয়। হিমার্থ্রোসিস বলে এটাকে, না? হিমার্থ্রোসিস নিয়ে আসতে পারে সিঙ্গেল জয়েন্ট। ইউজুয়ালি সিঙ্গেল জয়েন্ট পেইন বা সোয়েলিং নিয়ে আসলে ডিডি হিসাবে হিমোফিলিয়া, টিউবারকুলার আর্থ্রাইটিস ওগুলো আসবে। আর যেহেতু 3 মাস, সেই জন্য আমাদের এসএলই মেয়ে বাচ্চা, এই জন্য এসএলই একটা, আর হলো জেআই আসতে পারে। হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট देम? এই যে এই দুইটাকে কিভাবে আবার আমরা ডিফারেন্সিয়েট করব? তুমি যে দুইটা বলবা সেই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বলতে হবে। তাহলে মেয়ে বাচ্চাদের এসএলই বেশি হয়, যে এসএলই এর যে 11টা পয়েন্ট আছে এগুলো তখন মনে করে করে বলবো। যে এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে কতগুলো, সেগুলো মনে করে বলবো। আমি আর বলতেছি না, তাহলে টাইম অনেক হয়ে গেছে। তাহলে এখান থেকে পড়তে হবে জেআইএ, এসএলই। হ্যাঁ, জেআইএ এবং এসএলই এর ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো পড়বা, কি ইনভেস্টিগেশন করবা। যেমন এসএলই হলে একটা যদি কনফার্মেটরি হয় এনটিডিএস ডিএনএ আমরা করব, এটা কনফার্মেটরি। জে এর জন্য স্পেসিফিক তেমন কোনো টেস্ট নেই, তাহলে আমরা যদি এনটিসিসিপি অ্যান্টিবডি একটা আছে, ওটা করলে হয়তো আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারি। How will you differentiate them? এটা গেল mention 3 complications of child with JIA if remain untreated. যে কমপ্লিকেশন গুলো করব। এটা হলো ইসিডি। ইসিডি কি জিনিস? আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। ওকে, তাহলে এটা ইসিডি নিয়ে একটু পড়ে ফেলবো। সবকিছু এখানে ইসিডি নিয়ে আছে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এবং ইসিডি, এটা একটু পড়বা। সবগুলো কোশ্চেনই আছে, আমি
তোমরা বলবো না, জাস্ট এই প্যাটার্নে করবা। আর কিছু কোয়েশ্চেন আনসার সেশন এখন বলো, তোমাদের কোয়েশ্চেন থাকলে বলো এই রিলেটেড বা অন্য যে কোনো পেডিয়াট্রিক্স রিলেটেড কোয়েশ্চেন বলো। আর পড়াবো না, আছে আমার কাছে অনেকগুলো। কোয়েশ্চেন নাই তোমাদের? আচ্ছা এটাই তো আগেরটাই। কোয়েশ্চেন নাই, রেসপন্স করো। কোয়েশ্চেন নাই সেটাই বলো। আচ্ছা কোয়েশ্চেন না থাকলে আজকের মতো এখানেই শেষ করে দিই তোমাদেরকে। হ্যাঁ বলো, কোয়েশ্চেন বলো। আবার রিপিট করো, কোয়েশ্চেনটা বোঝা যায়নি। কোশ্চেন নাই স্যার, এটাই বললাম। কোয়েশ্চেন নাই। থ্যাংক ইউ সবাইকে, অনেক লম্বা ক্লাস নিয়ে নিয়েছি। আর আসলে এত কিছু একদিনে বসে সম্ভব না, অনেক কিছু চলে আসে। বলতে পারছি একটা বলতে গেলে আরেকটা ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট মনে হয় বলার জন্য। সেই জন্য তোমরা পড়াশোনা করো, পরীক্ষা তো হবে, পরীক্ষাও দিবা, পাস করবা ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে পড়ো। আর কোনো প্রবলেম হলে অন্য সময় ফোনেও আলাপ করতে পারবা, অনলাইন ছাড়া। নাম্বার তো আছে তোমাদের কাছে, নাম্বার আছে না আমার? সিয়াম স্যার না স্যার। নাম্বার কি নাম্বার নিবা? দেন স্যার। হ্যাঁ এসো। ইয়েস স্যার। জি স্যার। ওকে ঠিক আছে, ভালো থেকো সবাই, গুড নাইট।